আসসালামু আলাইকুম। ভাবতেই পারছি না এইচএসসি 25 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে দাঁড়িয়ে আছি। আমরা যখন অনলাইন শিক্ষক হিসেবে যাত্রাটা শুরু করলাম তখন এইচএসসি 21-22 ওদের নিয়ে কাজ করতাম। এখন এইচএসসি 25কে আমরা অ্যাডমিশনের জন্য পড়াবো। ওয়েলকাম তোমাদের, যারা আমাদের দেখছো। তোমরা প্রথমে একটা কাজ করতে পারো, আজকে ওরিয়েন্টেশন লাইভটা আমরা সবার জন্য ফ্রি করেছি, তাই লাইভটা তোমার বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিতে পারো। যারা প্রি মেডিকেল কনসেপ্টটা বুঝে না ওরাও ব্যাপারটা সম্পর্কে জানলো, এবং আমরা যারা মেডিকেল স্বপ্ন দেখি তারা আজকের লাইভ থেকে একটা প্রপার গাইডলাইন পাবো যে কিভাবে আসলে আমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে হবে বা ভাইয়াদের প্ল্যানটা কি। আমাদের সাথে মাইনুল ভাইয়া আছেন, অন্তর ভাইয়া আছেন, সামনে আছে রাহাত ভাইয়াও চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা মোটামুটি ঘন্টাখানেক সময়ে আমাদের পুরো প্ল্যান তোমাদেরকে নিয়ে কিভাবে পড়া শুরু করব, আমাদের দুরন্ত প্রয়াস 5.0 ওর রুটিন এবং এভরিথিং তোমাদের কাছে রিভিল করব এবং তোমাদের প্রশ্নের জবাব দিব শেষ অংশে গিয়ে। সবাই যদি ভালো থাকো তাহলে আমরা আমাদের লাইভ সেশনটা শুরু করতে চাচ্ছি, কিন্তু এর আগে সব ভাইয়ারাই কিন্তু আমার সামনে অন্তর ভাই এবং মাইনুল ভাই যে কাজটা করছেন, আমাদের সবগুলো গ্রুপে পেজে লাইভটা শেয়ার করে দিচ্ছেন, কারণ লাইভটা ফ্রি। ওরিয়েন্টেশন ক্লাসটা সবাই দেখতে পারবে। তোমার যে বন্ধু এটার জন্য আগ্রহী হতে পারে বলে তোমার মনে হয় তুমি তাকে মেনশন করতে পারো। সো মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আমরা সুস্থ আছি, আমরা এখনও তোমাদের নিয়ে কাজ করতে পারছি। জানি না কতদিন আল্লাহ পাক সেই তৌফিক দিবেন, কিন্তু যতদিন কাজ করব ততদিন আমরা চেষ্টা করব মেডিকেল এডুকেশনটা, মেডিকেলের চান্স পাওয়ার ব্যাপারটা এটা যেন, আর আমি যেরকম যখন ছোট ছিলাম আমার এটা দুর্বোধ্য মনে হতো এটা শুধুমাত্র ভালো স্টুডেন্ট, যাদের গায়ে একটা ট্যাগ আছে গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সেরা স্টুডেন্ট হিসেবে তারাই খালি চান্স পাবে, আর কেউ পাবে না। কিন্তু ব্যাপারটা এরকম না। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা তোমাদের পড়াই তারাও কেউ আলট্রা লেভেলের ব্রিলিয়ান্ট না, তবে অ্যাডমিশনের সময়টাতে আমরা হার্ডওয়ার্ক করেছিলাম, সৃষ্টিকর্তা সেটার একটা ফল বা একটা বেনিফিট আমাদেরকে দিয়েছেন আমাদের রেজাল্টের মাধ্যমে। তবে এটা সত্য আমরা বুদ্ধিমান, তোমরাও বুদ্ধিমান, কারণ তোমরা অনেক আগেই এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়েছ। তোমরা তোমাদের 24 ব্যাচের ভাইয়া আপুরা যারা পড়াশোনা করছে ওদের দিকে যদি তাকাও, অনেকের মনে আক্ষেপ আছে জানো। ওরা অনেকে চিন্তা করে এখন আগে কেন একটু ভালো মতন পড়লাম না, কেন আগে একটু এটা নিয়ে সিনসিয়ার হলাম না। এখনও স্টিল অনেকে ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু আছে তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের মাঝখানে যারা হতাশাগ্রস্ত এটা ভেবে যে এখন বোধহয় আমি আর পারবো না। আমি 25 ব্যাচকে এই জন্য সাধুবাদ জানাই। 25 ব্যাচের 500 স্টুডেন্ট অলরেডি সিনসিয়ার হয়েছে এই ব্যাপারে যে না আমরা মেডিকেলে পড়তে চাই, উই আর ডিটারমাইন্ড, আমরা আমাদের লক্ষ্য ফিক্স করেছি, এবার আমরা কাজ করব। সো এটার জন্য প্রথমেই তুমি একটা আমার কাছ থেকে একটা বিগ কংগ্রাচুলেশনস পাবা, কারণ তুমি একটা বড় স্টেপ সম্পন্ন করে ফেলেছো। তুমি বলবো এটার এমন কি, এটা তো শুধু একটা সিদ্ধান্ত। এই একটা সিদ্ধান্ত মানুষ 2-2.5 বছর নিতে পারে না, তুমি সেটা নিয়ে ফেলেছো, কংগ্রাচুলেশনস। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা যাব, কিন্তু ইন্ট্রোডাক্টরি আরেকটা বক্তব্য দিতে মাইনুল ভাইয়ের হাতে আমি একটু মাইকটা দিব। সাদি ভাই আছে আমাদের সাথে, সাদি ভাই চলে আসতে পারে স্ক্রিনে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আর যারা সালাম দিচ্ছ প্রচুর সালাম আসতেছে সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আসলে আলাদাভাবে ইন্ট্রোডাকশন না দিয়ে আমি রিজবির কথার জের ধরে কথা বলি। সেটা রিজবি যে কথা আমরা কথার কথা বলে ফেলি আর কি, যে অনেক আগে শুরু করতেছি, ঠিক না? কিন্তু আমি যদি এটা আমি যেটা বললাম, এটা আসলে আমরা কথার কথা বলি যে আমরা আগে শুরু করতেছি, কিন্তু তুমি যদি একটু পেছনের 2-1 বছরের পরীক্ষার কথা চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা কি বেশি আগে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে যদি আমরা বিস্তারিত কথা বলবো। কারণ কি, কারণ তুমি প্রতিনিয়তই দেখতে পাচ্ছ যে বিগত কয়েক বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আমাদের এইচএসসি সিলেবাস থাকে শর্ট সিলেবাস, কিন্তু অ্যাডমিশনে দেখা যাচ্ছে ফুল সিলেবাস। ওকে, তো এখন যখন তোমাকে ফুল সিলেবাসটা পড়তে দেওয়া হচ্ছে ওই 3 মাসে, ঠিক আছে, অ্যাডমিশনের টাইমে, তখন দেখা যাচ্ছে তোমার হাবুডুবু খাওয়া ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই। কারণ কি, তুমি এটা এইচএসসি লেভেলে পড়ো নাই, তুমি এখান থেকে অ্যাডমিশনে কীভাবে প্রশ্ন আসবে এটা তুমি জানো নাই। তো হুট করে যখন তোমার সামনে এটা উপস্থাপন করা হয়, তোমার কাছে এটা হার্ড লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো এই কারণে তুমি যখন এখন থেকে যখন প্রি মেডিকেল কোচিং করবা বা প্রি মেডিকেল ক্লাস করবা, আমি যদি বলি, তাহলে আমাদের যে দায়িত্বটা, আমরা যদি বলি আমাদের পক্ষ থেকে, তা তোমাকে এই জিনিসটা বুঝায় দেয় আমাদের দায়িত্ব যে তুমি শর্ট সিলেবাস পড়ো বা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারই পড়ো, যে ওই জায়গা থেকে তুমি মেডিকেলের প্রিপারেশন কেমনভাবে নিবা। ওকে, আমি বলতেছি না যে তোমার এখন প্রিপারেশন নিলেই তুমি ওকে একেবারে 100% রেডি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, হয়তো নাও হইতে পারো, কারণ কি তুমি হয়তো এটার মধ্যে কতটুকু গুরুত্ব দিবে এটা তুমি জানো। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যেটা হবে কি, তুমি যখন এখান থেকে একটা বেস তুমি যখন স্ট্রং করে ফেলবা, তখন অ্যাডমিশন টাইমে গিয়ে যখন যেটা এখন 24 ব্যাচ করছে, তো তাদের জন্য দেখা যাবে এই ক্লাসগুলা বা এই টাইমটা ইজি হয়ে যাবে। যেমন আমি যদি 24 ব্যাচের কথা বলি, গতকালকে আমি 24 ব্যাচের প্রথম ক্লাস নিলাম, যদিও রিজভি ভাইয়ের ক্লাসের মাধ্যমে এটা আরো 1 সপ্তাহ আগে শুরু হয়ে গেছে ক্লাস। এখন এই ওদের কাছে ওরা যারা আমাদের প্রি মেডিকেলে যুক্ত ছিল তাদের বেশিরভাগ বলতেছে যে ভাই এগুলো আমরা পারি, তাহলে এখন কি হয়ে যাচ্ছে, আমাদের রিভিশন হয়ে যাচ্ছে।
বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে একটা মনে হচ্ছে যে একটুখানি এগিয়ে গেল, এটা মনে হইতে পারে তোমার কাছে একটুখানি, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসলে হিউজ। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের মাথায় যদি থাকে, এবং আমি যতটুকু জানি তোমাদের মাথায় আছে বলেই তোমরা আমাদের সাথে প্রি মেডিকেল অলরেডি যুক্ত হয়ে গেছো। ওকে, আর এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন গেল। এখন আরেকটা যেটা হচ্ছে তোমাদের প্রতি আমার যেটা হচ্ছে অনুরোধ, ক্লাসের শুরুতে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই রুটিন দিবেন না, ক্লাস শুরু হবে কবে? আমরা তোমাদের ওরিয়েন্টেশন নিচ্ছি এই কারণে, সব কিছু জানানোর জন্য। ধৈর্য ধরে হচ্ছে লাইভে থাকো, আমরা সব কিছু ব্যাখ্যা করব, তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে সাদি ভাই? আচ্ছা, তো আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে তোমাদের। তো আমাকে আসলে দুরন্ত প্রয়াস 5.0 নিয়ে যখন জিজ্ঞেস করা হয়, সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেটা আমার নিয়ে, সেটা হচ্ছে ভাইয়া আমরা যদি এখন থেকে প্রি মেডিকেল শুরু করি, আমাদের কি একাডেমিক লাইফ কি ক্ষতিগ্রস্ত হবে কিনা? এখন থেকে যদি আমরা আসলে এই প্রি মেডিকেলের ক্লাসগুলো করি, তাহলে আমরা একাডেমিক লাইফটাকে গুছাইতে পারবো? একটা কথা বলি, এই যে আমাদের প্রি মেডিকেলের ক্লাসগুলা, সেগুলো তো হচ্ছে তোমাদের যে বেস থাকবে, তোমাদের যে কমন গ্রাউন্ড থাকবে, সেটা করে স্ট্রং করবে। একাডেমিকে তুমি তো ক্ষতিগ্রস্ত হবাই না, বরং আরও হচ্ছে লাভবান হবা। সেই জিনিসটা তুমি 1-2 সপ্তাহ আমাদের সাথে কোর্সে থাকো, তাহলেই হচ্ছে বুঝে যাবা। এছাড়া আমাদের দুরন্ত প্রয়াস 5.0 নিয়ে যেটা প্ল্যান, তোমাদেরকে 7 দিনই হচ্ছে আমরা এঙ্গেজ করে রাখবো। কিভাবে? আমরা কোনো একটা বড় একটা চ্যাপ্টারকে নর্মালি হচ্ছে 3 থেকে 4টা লেকচারে ভাগ করে করে পড়ানোর চিন্তা ভাবনা করছি, যাতে এটা তোমাদের জন্য কোনো লোড না হয়। এবং আলটিমেটলি যতটুকু পড়ানো হবে, পরের দিনে কিন্তু ঠিক ততটুকু এক্সাম থাকবে। অর্থাৎ যে কয়টা ক্লাস, ঠিক সে কয়টা হচ্ছে আমাদের ডেইলি এক্সাম। এভাবেই হচ্ছে তোমাদেরকে নিয়ে আমরা প্ল্যান করছি। তোমরা আসলে দেখতে পারবো আজকের লাইফে যে তোমাদের নিয়ে আমরা কত কিছু অ্যারেঞ্জ করছি। উইকলি এক্সাম থাকবে, মান্থলি একটা রিভিউ এক্সাম থাকবে, পুরো মাসব্যাপী তোমরা আমাদের সাথে থাকবা। তোমাদের প্রিপারেশনটা আরো অনেক শক্ত হবে ইনশাল্লাহ। রিজভি। আচ্ছা, একজন কমেন্ট করছো ভাই বই অর্ডার দিছি, বই কি দিবেন না নাকি? আচ্ছা, বই যদি তোমাদের নাই দিতাম, তাহলে এতক্ষণে আমরা হচ্ছে বিদেশের ফ্লাইটে চলে যেতাম। ঠিক আছে, তো লাইভে আসতাম না সাহস করে যে হচ্ছে যে বই দিব না। একটা এই জায়গাতে হচ্ছে আমরা এরকম একটা কাজ করতেছি, সেই সাথে আবার যদি অনলাইনে লাইভে চলে আসি, তো ব্যাপারটা তো মানে ভয়ঙ্কর, ঠিক না? যদি বই না দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, তো ওই যেটা বললাম, আমরা ফ্লাইট করে হচ্ছে বাইরে চলে যেতাম। তোমরা তো দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের গ্রুপগুলোতে রিভিউ আসতেছে যে তারা বই পাচ্ছে, কারণ হচ্ছে আমাদের কুরিয়ার চলতেছে রানিং। তো আমাদের বইয়ের অর্ডার পড়ছে প্রায় মনে করো যায় 1000-এর উপরে। তো 1000 তুমি যদি চিন্তা মানে হচ্ছে আমি 20,000 কপি টোটাল না। তো এখন এই বইগুলো তো হচ্ছে প্রসেসিং করে হচ্ছে কুরিয়ার করতে একটু সময় লাগবে আস্তে ধীরে। তো আমরা কুরিয়ার প্রতিদিনই চলছে, ঠিক আছে? তো মাঝখানে শুক্রবার একদিন বন্ধ গেছে, তারপর হচ্ছে এখন দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টিটাও চলতেছে। তোমরা বই সবাই পাবা, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এইচএসসি 25। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, সাদি ভাইয়ের কথা শুনে তোমার খানিকটা ভয় লাগতে পারে যে ভাই ভাই বললো যে সারা মাস তোমাকে এঙ্গেজ রাখা হবে। বেসিক্যালি আসলে কি, সারা মাস তোমাকে প্রি মেডিকেলের জন্য ব্যস্ত রাখা হবে, এর মানে কি তুমি এইচএসসিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা কিনা? আমি তোমাদের মনের শঙ্কাটা দূর করে দেই, তাহলে তোমরা আমাদের বাকি লাইফটুকু আশা করি একটু নির্ঝঞ্ঝাটভাবে দেখতে পারবা। প্রথম কথা, আমাদের বিগ কনসার্ন যেন তোমরা এইচএসসিতে A+ পাও, কারণ তুমি যদি এইচএসসিতে A+ না পাও, তাহলে আমার এই পরিশ্রম এখান থেকে দাঁড়িয়ে এটা বৃথা যাবে। তুমি A+ না পেলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় নাম্বার কাটা যাবে, তাই না? তাহলে আমি কখনোই চাইবো না, যে তোমাকে মেডিকেলের স্বপ্ন দেখাচ্ছে সে কখনোই চাইবে না তোমার এইচএসসি খারাপ হোক। সুতরাং প্রি মেডিকেলকে আমরা যে এইচএসসির সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্টে দাঁড় করা, এই কনসেপ্টটা টোটালি ভুল। প্রি মেডিকেল কখনোই এইচএসসির বিরোধী কিছু না, এটা তোমরা পড়া শুরু হলেই বুঝতে পারবা। এখন আমরা চাইলে ধরো এমন করতে পারতাম যে 24 ব্যাচের সাথে বলতে পারতাম যে 25 ব্যাচ তোমরা ভর্তি হয়ে যাও। আমরা সেটা না করে 25-এর জন্য দাঁড়িয়ে আলাদা ক্লাস নিব, আলাদা ব্যাচে আলাদা গ্রুপে। কেন এটা? কারণ আমি যদি 24-এর ক্লাসগুলো তোমাকে দেই, তুমি দেখবা যে এক ক্লাসে এক চ্যাপ্টার, তাপগতিবিদ্যা একদিনে শেষ, উদ্ভিদ প্রজনন আমি নিলাম একদিনে শেষ। তো আমি চেষ্টা করব তোমাদের প্রি মেডিকেলের শুরুর দিকের ক্লাসগুলোতে অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলো ভেঙে পড়ানোর। কেন? কারণ দেখো, আমাদের এখানে একটু আজান হচ্ছে, আমরা কি এটার জন্য একটু থামি? ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আমরা 1 মিনিট পরে এখান থেকে আবার কথা বলছি। এর মধ্যে অন্তর ভাই হচ্ছে এখানে একটু রুটিনটা তোমাদেরকে প্রদর্শন করো। আজানের সময় আমরা একটু কথাটা অফ রাখছি আর কি। আচ্ছা, আমরা রুটিনটা দেখাচ্ছি তোমাদের। আমাদের প্রি মেডিকেল ব্যাচের রুটিনটা প্রদর্শিত হবে। এই রুটিনটা দিয়ে দেওয়া হবে তোমাদের ক্লোজ গ্রুপে। অনেকেই ভাবছে বোধহয় সাউন্ড নাই কেন।
ওকে, আশা করি তোমরা সুন্দর স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। আমি এরপর বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, একটু করে বলি, কিছু হবে না। তুমি একটু দেখো এখানে, আজকে 15 তারিখ, আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। 17 তারিখ এখানে একটা রোড ম্যাপ সেশন। আমরা যুদ্ধে যাওয়ার আগে, হ্যাঁ, যুদ্ধে যাওয়ার আগে সৈনিকদের কিন্তু আলাদা করে একটা মোটিভেশন দরকার হয় না? আমরা তোমাদেরকে রেডি করছি, এটা মোটামুটি ফাউন্ডেশন আজকের ক্লাস। দেন রোড ম্যাপ সেশনটা কিন্তু আমরা এটা ক্লোজ গ্রুপে নিব। রাহাত কিন্তু চলে আসছে আমাদের মধ্যে। তারপরে দেখো 20 তারিখেও কোনো ক্লাস নাই। 20 তারিখে তোমরা একটা রিয়েলিটি চেক এক্সাম দিবা। তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, যেই এক্সাম আসলে তোমাদের এইখানে নাম্বার বেশি পাওয়া কম পাওয়ার কোনো ইস্যু নাই। তোমরা খালি দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের মতো একটা প্রশ্নে পরীক্ষা দিচ্ছ, 0 পাও, নেগেটিভ মার্কিং পাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি রিয়েলিটি চেক এক্সামটা দিবা। তোমার অবস্থা কত নাম্বারের মধ্যে কত থেকে থাকলে কি, সেটা আমরা তোমাকে বলে দিব। কিন্তু ভয়ের কোনো কারণ নাই। অবস্থা যদি একদম মানে বিলো এভারেজও হয়, আমরা সেটাকে ধীরে ধীরে আপগ্রেড করব। তার জন্যই আমাদের প্রি মেডিকেল কোর্স। দেন 21 তারিখ শনিবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু। বইয়ের ক্লাস, চলন এবং অঙ্গচালনার 1 নাম্বার ক্লাসটা হবে। রাহাত ভাই এটা নেবেন, রাহাত ভাই ক্লাসের মাধ্যমে এইটা শুরু হবে। আচ্ছা, এবং তারপর 23 তারিখ আমার একটা ক্লাস ফিজিক্সের পর্যাবৃত্ত গতি। আমরা যদি আরেকটু দেখাই অন্তর, এরপরে তুমি যদি দেখো প্রত্যেক দিনই কিন্তু এক্সাম আসছে। যেমন দেখো চলন একের উপরে তুমি যে 21 তারিখে ক্লাসটা করেছো, 23 তারিখে এটার উপর তোমার এক্সাম। 23 তারিখে তুমি পর্যাবৃত্ত গতির উপর যে ক্লাসটা করেছো, 25 তারিখে সেটা এক্সাম। একদিন করে টাইম কিন্তু তুমি পাচ্ছ। প্রথম দিকে চ্যাপ্টারগুলো যেগুলো নেওয়া হয়েছে ওগুলো কম বেশি তোমাদের পড়া হয়েছে। ধীরে ধীরে আমরা না পড়া চ্যাপ্টারের দিকেও যাব। তারপরে 25 তারিখে আবার তুমি চলনের 2 নাম্বার ক্লাস, এটা করে চ্যাপ্টারটা কমপ্লিট করবা। এরপর তোমার দেখো 27 তারিখ আবার কোনো ক্লাস নাই শুক্রবারে। প্রত্যেক শুক্রবার তোমাদের উইকলি থাকবে, এভাবেই তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকবা। শুক্রবারে দেখো উইকলি এক্সাম কোন পর্যন্ত, 21 থেকে 25 পর্যন্ত যে ক্লাস হয়েছে, দ্যাট মিনস চলন 1, চলন 2 এবং পর্যাবৃত্ত গতি, এই 3টা জিনিসের উপরে উইকলি এক্সাম হবে। ইংলিশ এবং জিকেও থাকছে আমাদের কোর্সে। এবং দেখো 28 তারিখ, রাত একটু সাইড দিলে ভালো হবে, 28 সেপ্টেম্বর ইংলিশে নাউনের উপর ক্লাস মইনুল ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি নেবেন। এবং চলন 2 উইকলিতে থাকলেও তোমার কিন্তু ডেইলি এক্সামটা হয় নাই, তাই 28 সেপ্টেম্বর এটা ডেইলি এক্সাম হবে। ডেইলি এক্সামগুলো আমাদের হয় 40 বা 50 নাম্বারে, আর উইকলি এক্সামগুলো কততে হবে, 100 নাম্বারে। 30 তারিখে তুমি যদি দেখো গুণগত রসায়নের 1 নাম্বার চ্যাপ্টার মানে প্রথম ক্লাস, এটা নিবে হচ্ছে মাইনুল ভাইয়া, এবং সেদিন তুমি ইংলিশে নাউনের উপর পরীক্ষা দিবা। এরকম করে আমরা 4 অক্টোবর পর্যন্ত সেকেন্ড উইকলি এক্সাম পর্যন্ত আমরা আমাদের রুটিনটা দিয়েছি। সকল ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টায় এবং পরীক্ষাগুলো হবে সন্ধ্যা 6:30 থেকে পরের 24 ঘন্টা পর্যন্ত। এই ছিল আমাদের রুটিনের সাধারণ কথা। এইবার এটাকে আমি তোমাকে জাস্ট নিয়ে রিডিং পড়িয়ে দিলাম, অন্তর ভাই এটাকে একটু ভেঙে চুরে তোমার কাছে এক্সপ্লেইন করবে। আচ্ছা, এই রুটিনটা মেইনলি আমি বানাইছি, তো আমি এটা সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবো, তাই না? তো নামটা কি, প্রি মেডিকেল কোর্স ফর এইচএসসি 2025, তাই তো? তো এখানে মেইন কাহিনী হচ্ছে কি, তোমাদেরকে আমরা আস্তে আস্তে ধরে ধরে পড়াবো। এই জন্য চ্যাপ্টারগুলোকে আমরা কি ভেঙে চুরে নিছি। এবং শুরুতে কি রিয়েলিটি চেক এক্সাম। তুমি এখন মানে একটা ধোঁয়াশার মধ্যে আসো যে আমি বোধহয় ভালোই পড়তেছি, অনেকে এরকম মনে করতেছে, আবার অনেকে মনে করতেছে যে না বোধহয় আমাকে দিয়ে হবে না। তো রিয়েলিটি চেক এক্সামে ভাই আপনি কি সবগুলো চ্যাপ্টার রাখবেন না, প্রত্যেকটা মানে আমাদের যে সাবজেক্ট আছে বা পেপার আছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রথম 1টা বা 2টা করে চ্যাপ্টার আমরা এখানে দিয়ে দিব। ধরো কোষের গঠন, কোষ বিভাজন থাকবে, আবার ধরো জুলজিতে হলে প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস থাকবে, এরকম অল্প কয়েকটা চ্যাপ্টার, যাতে করে তুমি তোমার বর্তমান অবস্থাটা বুঝতে পারো সবার মাঝখানে। আমি কি বুঝিয়ে পারছি? এই জন্য রিয়েলিটি চেক এক্সাম। এবং আগে তোমাদেরকে আমরা এটা রুটিন বা এটার যে সিলেবাস সেটা আজকে তোমাদের গ্রুপে পোস্ট করে দিব। তোমরা এই পরীক্ষা দিয়ে, এবং আমরা আসলে দেখতে চাই যে তোমাদের এই মুহূর্তে কি লেভেলে আসো তোমরা, সেই অনুযায়ী আমরা তোমাদেরকে ধরে ধরে পড়াবো। বুঝতে পারছি? তোমরা যেমন নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবা, আমরাও কিন্তু তোমাদেরকে ইভ্যালুয়েট করব। তারপর এখানে কিন্তু দেখো রাহাত ভাই এবং রিজভি ভাইয়ের সেরা কিছু ক্লাস আছে, সোজা হিসাব, এবং একদম বই ধরে ধরে যেখানে তোমাদেরকে আমরা পড়াবো। ওকে, আচ্ছা, এবং সবগুলার থাকবে পরীক্ষা। একবার করে তুমি পড়বা, উইকলি এক্সামে সেটাকে কি করবা, একবার করে রিভিশন হবে, তাই তো?
ভাই এই ভাই জিকে ইংলিশ থাকবে না, এই যে ইংলিশ আছে, আমি কি বুঝতে পারছি? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, শুধু ফিজিক্স হচ্ছে, শুধু কেমিস্ট্রি হচ্ছে, শুধু বায়োলজি হচ্ছে, এরকম কিন্তু না। জিনিসগুলো কি বাই রোটেশন হতে থাকবে। ভাই অনেকে আবার জিজ্ঞাসা করবে, ভাই এরপরে কি আর ক্লাস হবে না? এরপরে আর নিউ রুটিন আসবে, এরপরে আবার মান্থলি এক্সাম থাকবে। এবং তোমাদেরকে বলে দিই যে আমাদের রিয়েলিটি চেক এক্সাম, উইকলি এক্সাম, এগুলো কিন্তু খুবই শর্ট টাইম পিরিয়ডের মধ্যে আমরা নিব, যেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। এবং তোমাদেরকে কিন্তু আমরা অ্যানাউন্স করে দেবো যে এই পরীক্ষায় তোমাদেরকে গিফট দেওয়া হবে, বুঝতে পারছো? এবং সেগুলোতে তোমাদের জন্য সত্যি সত্যি গিফটও থাকবে। ওকে, মানে তোমাদেরকে মোটিভেট করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব, সোজা হিসাব। ওকে রাহাত চলে আয়। আর হচ্ছে কি, এখন মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, ধরো তোমরা যে ব্যাপারটা মনে করো যে ভাই প্রি মেডিকেল এখন যদি আমি করি তাহলে আমার এইচএসসিতে ক্ষতি হবে কি না। আসলে সত্যি কথা বলতে কি, আমি এই প্রি মেডিকেল কোর্সকে বলতে চাই একটা বই পড়ার কোর্স হিসেবে। এখনও 24 ব্যাচের অনেকেই আসো আমাকে মেসেজ দিয়ে বলে, ভাই মেডিকেলের জন্য শুধু তপন স্যারের বইটা পড়লে হবে কিনা। তখন আমি মনে মনে খুবই কষ্ট পাই যে হ্যাঁ, ওকে সত্যিই বোধহয় একটু করে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না যে এখানে ইসাক স্যারের বইটা মাস্ট পড়তেই হবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তোমরা এখনো অনেক ধোঁয়াশার মধ্যে আসো, যে অনেকে এখনো হয়তো আসো যে ভাই আমি আজমল স্যারের বই পড়িই নাই জুলজি, আমি এখনো হাসান স্যারের বইটা পড়িই নাই, আমি হাজারিনাক স্যারের বইটা পড়িই নাই এখনো, ঠিক আছে, আমি শুধুমাত্র কবির স্যারের বই পড়তেছি। এরকমটা যদি হয় তাহলে কিন্তু এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাইতে হবে, তাই না? তাছাড়া কি হবে? তাছাড়া আমরা এই যে মানে যতক্ষণে এইচএসসি পর্যন্ত চলে আসবে তখন যদি আমরা এই ব্যাপারগুলো জানি, তখন কিন্তু আমাদের রিকভার করার আর সুযোগ থাকবে না। এই রিকভারি এবং এই যে একটা গাইডলাইনের মধ্যে রাখা, সেটাই হচ্ছে প্রি মেডিকেল। তুমি হয়তো বলতে পারো, ভাই অনেক তো প্রেশার হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যে পড়া তুমি এইচএসসির 2 বছরে শেষ করতে পারো নাই, সেই পড়া তুমি অ্যাডমিশনের 3 মাসে কিভাবে শেষ করবা, এই প্রশ্ন নিজেকে করবা, ঠিক আছে? আর অনেক অনেক চ্যাপ্টার যেটা শর্টের বাইরের চ্যাপ্টার, ধরো আমি যদি বায়োলজির কথা বলি, বায়োলজির 14টা চ্যাপ্টার শর্টের মধ্যে, 10টা চ্যাপ্টার শর্টের বাইরে, তাহলে 14টা চ্যাপ্টার তুমি 2 বছর ধরে পড়ছো, পড়ে শেষ করতে পারতেছো না। আর 10টা চ্যাপ্টার তুমি 3 মাসে, ওই 14টা চ্যাপ্টার রিভিশন দিয়ে 10টা চ্যাপ্টার পড়ে তুমি শেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে টপ করবা, এটা কি সম্ভব আসলে? আচ্ছা, তো অন্তর যেই কথাগুলো বলতেছিল সেটা আমার একটা বাস্তবতা মিলে গেছে, যেটা হচ্ছে যে গাইডলাইনটা যে কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে যদি বলি, আমি পুরা এইচএসসি পর্যন্ত কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই পড়িনি। আমি হচ্ছে গুহ স্যার এবং কবির স্যারের বই পড়ছি, কারণ আমি এইচএসসি দেওয়ার সময়ও আমি জানতাম না যে মেডিকেল অ্যাডমিশনের জন্য হাজারি স্যারের বই পড়তে হয়। এটা তোমরা এখন কেউ বিশ্বাস করবা না, কিন্তু এটা আমার সময় ছিল বাস্তবতা। পরে এইচএসসি দেওয়ার পর যখন মেডিকেল কোচিংয়ে যখন ভাইয়ের সাথে কথা বললাম, তখন আমারে বললো যে তুই গুহ স্যার কবির স্যার পড়ছিস, তো হাজারি স্যারের বই থেকে তো প্রশ্ন আসে, এটা এখন কে পড়বে? আমার মাথায় লিটারেলি আকাশ ভেঙে বসছে। ততদিনে এইচএসসি শেষ। আমি যে কি কষ্ট করে পরে হচ্ছে পরবর্তী 3 মাসের মধ্যে আমাকে বায়োলজি, ফিজিক্স এগুলো রিভিশন তো দেওয়াই লাগছে, জিকে ইংলিশ পড়া লাগছে, আবার নতুন করে একদম হাজারি স্যারের বই আমাকে 3 মাস, মানে ওই সময় প্রায় আমাকে 12 থেকে 14 ঘন্টা পড়তে হয়েছে। এবং তার মধ্যে আমি কেমিস্ট্রি পড়ছি মনে হয় ডেইলি 8 ঘন্টা, কারণ আমি এইচএসসি পর্যন্ত হাজারি স্যারের বই পড়িই নাই। আমি জানতাম না, আমাকে কেউ বলে নাই যে মেডিকেলের জন্য হাজারি স্যারের বই পড়তে হয়। পরে আমার ভীষণ কষ্ট হয়েছে কাম ব্যাক করতে, বুঝছো, অ্যাডমিশন টাইমে। এই জন্য গাইডলাইনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। অন্তর যেটা বলতে চলি, কথা সূত্র ধরেই বলি, তোমাদের মধ্যে অনেকেই আছে এখনো প্রশ্ন করে যে ভাই আমি তপন স্যারের বই পড়লে কি আমার হবে, বা আমি তো কলেজে ভাই আমি লিঙ্কন স্যারের বই পড়ি, আমি কি এই স্যারের বই পড়ে কি আমার আসলে মেডিকেল কাভার হবে? অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন করো, বা অনেকে আমার মতো একই অবস্থা, গুহ স্যারের বই বা কবির স্যারের বই পড়ো। বইগুলো ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে হাজারি স্যারের বই থেকে মেডিকেল অ্যাডমিশনে। তো অনেকে এটা জানো না, আমার মতো অবস্থা হইতে পারে। পরে কিন্তু মানে খুব টাফ হয়ে যায় আসলে, বুঝছো, মানে কাম ব্যাক করাটা আর কি। এটাই বলবো, এই জন্য একটা গাইডলাইন এটা এখন থেকেই হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর আমরা তোমাদেরকে যত ধরনের গাইডলাইন লাগবে, এছাড়া এটা তো শুধু বই রিলেটেড গাইডলাইন, এছাড়া আর কি কি পড়তে হবে, এবং কি স্কিপ করতে হবে সেগুলোও বলবো। আমি একটা জিনিস, বুঝছো, আমি এই যে বিসিএস পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, আমি বিসিএস পরীক্ষার সময় আমি একটা ভিডিও দেখছিলাম। তো একটা ভাইয়া বলতেছিল, আমার নাম মনে নেই আসলে, কিন্তু মানে আসলে নামটা খেয়াল করতেছে না, কিন্তু একটা কথাটা আমার খুব ভালো লাগছে। উনি একটা কথা বলছে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারাই সফল হয় যারা এটা আগে জানে তাকে কোন কোন জিনিসগুলো স্কিপ করতে হবে। কথাটার মানে বুঝছো? মানে তোমাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কোন কোন জিনিস তোমাকে পড়তে হবে না, স্কিপ করতে হবে, সেইটা আগে জানাটা ইম্পর্টেন্ট।
সবাই তোমাকে বলবে কি কি পড়তে হবে, এটা পড়বা, কিন্তু কোন জিনিসটা যে তোমার পড়া লাগবে না এটা যে সবচেয়ে ভালো জানবে সে পরীক্ষা আগায় যাবে, কারণ সে অযথা সময় নষ্ট করবে না, সে তখন শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলাই পড়বে। এই জন্য মনে রাখবে এই কথাটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোন জিনিস স্কিপ করবা এটা জানাটা ইম্পর্টেন্ট। তো আমরা তোমাদেরকে সেই জিনিসগুলো আমরা গাইডলাইন ক্লাসগুলোতে বা এই যে ক্লাসগুলো হয় আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসেও কিন্তু টুকটাক কথা বলি। আজকে ওরিয়েন্টেশন, আজকে এগুলো বেশি বলতেছি, অন্য ক্লাসেও কিন্তু আমরা এগুলো টুকটাক কিন্তু তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। তো রিজবি, অনেকে জিজ্ঞেস করছে কোন ভাইকে কোনটা, এটা চিনতেছি না, যেহেতু লাইভটা আমাদের ফ্রি হচ্ছে, অনেকেই দেখছে। আমরা ছোট্ট করে জাস্ট আমাদের এগুলো তোমরা জানো আই গেস, দুরন্ত প্রয়াস এটা একটা দেশের মধ্যে একটা মেডিকেল অনলাইন এডুকেশনের ক্ষেত্রে একটা ব্র্যান্ড হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত। তোমরা হয়তো বা অধিকাংশ মানুষ চিনো, বিরক্ত হওয়ার কিছু নাই। তো কে কোনটা এটা জাস্ট একটু করে চিনিয়ে দেওয়া। আমাদের বায়োলজি ক্লাস কারা নেবেন, আগের লঞ্চিং লাইভে বোধহয় আমরা বলেছি, তাও একটু করে মনে করিয়ে দেওয়া। রাহাত ভাইয়া, আমি, জাদিদ, এই পাশে সাদি এবং শুভ ভাই। তো এরকম বড় ডিএমসিয়ান প্যানেল, সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা দায়িত্ব আছে। তো আশা করি ব্যাপারটা ভালো হবে। রাত, তুই বোধহয় অনেকক্ষণ, মানে আমি তো অনেক কথা বলছি ওদের সাথে, তুই ইন্ট্রোডাকশন দিলে বেটার হবে। আচ্ছা, তো যেটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট। এই বায়োলজি ডিপার্টমেন্টে আমাকে তোমরা চিনো অনেকেই, যারা চিনো না তারা এই যে দেখে নাও, ঠিক আছে? রিজবিকে তোমরা দেখতেই পাচ্ছ। জাদিদ আজকে আমাদের মধ্যে নাই, ওর সামনে ফাইনাল পরীক্ষা আর কি, ডাক্তার হয়ে যাবে জাদিদও 2-3 মাস পর ইনশাল্লাহ, দোয়া করে ওর জন্য। এখানে আমার বন্ধু আছে সাদি, ডক্টর সাদি, আর আমাদের বড় ভাই ডক্টর শুভ ভাই। শুভ ভাইয়ের ব্যাপারে হচ্ছে আমি একটা ছোট্ট কথা বলি। শুভ ভাই হচ্ছে মেডিসিনে গোল্ড মেডেলিস্ট, অর্থাৎ উনি ঢাকা মেডিকেলে পড়ার পরে ঢাকা মেডিকেলও একদম বেস্ট রেজাল্ট করছে মেডিসিনে, এই জন্য উনি গোল্ড মেডেল পাইছে আমাদের শুভ ভাই, ঠিক আছে? ডক্টর শুভ ভাই ডিএমসির। তো একটু বলে রাখলাম শুভ ভাইয়ের ব্যাপারে অতিরিক্ত তথ্য। রিজবি সারা বাংলাদেশে জাতীয় মেধায় প্রথম হয়েছে, এগুলো তোমরা জানো অলরেডি। এর মধ্যে সবচেয়ে মনে হয় বাজে স্টুডেন্ট আমি, এই প্যানেলের মধ্যে সবচেয়ে ফাঁকিবাজ, সবচেয়ে বাজে স্টুডেন্ট আমি আসলে। বাকি সবাই আমার থেকে খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ, এবং আমি এটা নিয়ে প্রাউড ফিল করি। আমার সিনিয়র বা আমার জুনিয়র বা আমার ব্যাচমেট যদি আমার থেকে ভালো করে, বিশ্বাস করে আমার আরো ভীষণ ভালো লাগে, আমি অনুপ্রাণিত হই। তোমাদের মধ্যেও এই জিনিসটা আসা উচিত। তোমাদের মধ্যে অনেকে দেখি যে বন্ধুদের প্রতি একটা হিংসা পোষণ করো, যে আমার থেকে একটু ভালো করতেছে হিংসা করো না, জিনিসটা দেখে অনুপ্রাণিত হবা যে আমারই তো বন্ধু, একসাথে বড় হয়েছে, একসাথে হাসি ঠাট্টা করছি, আড্ডা দিছি, ও যদি ভালো করে কেন আমার খারাপ লাগবে? বরং আমি অনুপ্রাণিত হব যে একসাথে আমরা থাকার পরও ভালো করতেছে, আমিও ভালো করব। ও কিভাবে ভালো করতেছে, তাহলে আমি ওর মতো পড়ি, ওকে অনুসরণ করি, এইটা মাথায় রাখবা। তাহলে দেখবা জীবনে অনেক বড় হইতে পারবা। হিংসা বিদ্বেষ করলে তোমার দুনিয়াটা ছোট হয়ে আসবে, বুঝছো? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি একটু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পরিচয়টা দেখায় দিই। এখানে আমি আছি, আমাদের তো তোমরা চিনোই। এখানে আমার বন্ধু ডাক্তার মাইনুল আছে, আর তোমাদের জাদিদ ভাইয়া আছে। ফিজিক্স ডিপার্টমেন্টে হচ্ছে রিজবি আছে, অন্তর আছে, আর তোমাদের সবার প্রিয় আজকে একটু আগে হচ্ছে তোমরা হয়তো অনেকে দেখছো অনুশীলনী সলভ ক্লাসও নিছে, তুরাব আছে। তুরাবের ব্যাপারে একটা কথা বলে রাখি, তুরাব হচ্ছে ট্রিপলেট আর কি, ঠিক আছে? অন্তরও ট্রিপলেট, তুরাবও ট্রিপলেট, অর্থাৎ তুরাব এবং অন্তর এই দুইজনই বুয়েটে চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা মেডিকেলে চান্স পাইছে, ঠিক আছে? এই ভাইয়ারা তোমাদের ফিজিক্সের দায়িত্বে আছে, সাথে রিজবি আছে। মাঝে মাঝে মানে অনাহুত অতিথির মতো আমিও 2-3টা ফিজিক্স ক্লাস নিয়ে ফেলতে পারি, ঠিক আছে? আমিও নেই, যদি আমার ছবি ওরা কেন জানি রাখে নাই, পছন্দ করে না মনে হয় আমার ছবি রাখতে, বুঝছো? এই জন্য আমার ছবি এখানে রাখা হয় নাই, বাট আমিও 2-1টা ক্লাস নিব ফিজিক্সে, সমস্যা নাই। এবার আসো ইংলিশ ডিপার্টমেন্টে হচ্ছে আমি আছি। মেডিকেলের জন্য তোমরা জানো যে ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ, 15 মার্কস আসে। তো আমি আছি এবং সাথে আমার বন্ধু মইনুল আছে। মইনুল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, ইংলিশ ডিপার্টমেন্টে আছে, মানে আমরা 2জন। এবার আসো জিকে ডিপার্টমেন্টে আমার বন্ধু ডক্টর সাদি এবং আমার জুনিয়র জাদিদ আছে। তোমরা সাদি ভাইয়ের ক্লাসটা একটু বেশি পাবা, কারণ জাদিদের আসলে ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার পরেও ডাক্তার হবে, সেই জন্য একটু পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত। হয়তো তোমরা জিকে ক্লাস সাদি ভাইয়ের ক্লাসটা বেশি পাবা, বাট টেনশন করার কোনো কারণে আমাদের আর্কাইভে সবারই ক্লাস আছে, তোমার যার পড়ানো ভালো লাগে সবার ক্লাস করতে পারবা। তোমাদের মধ্যে অনেকে একটা ভালো কথা মনে পড়ছে, তোমাদের মধ্যে অনেকেই বলো যে ভাইয়া আমার রিজবি ভাইয়ের ক্লাস খুব ভালো লাগে। আমি জানি আমার ক্লাস সবার সবচেয়ে অপছন্দ আর কি, আমি ক্লাস নিলে আমি অনেক লেন্দি ক্লাস নেই, কেউ আমারে দেখতে পারো না, ঠিক আছে? তো রিজবি ভাইয়া, তারপরে হচ্ছে অন্তর ভাইয়া ক্লাস খুব ভালো লাগে, বা ধরো আমি পচা ক্লাস নেই, তারপরে হয়তো আমাকে কিছু ছাত্রছাত্রীর ভালো লাগে, ভাই আপনার ক্লাস ভালো লাগে। তোমাদের যার ক্লাসই ভালো লাগুক, আমাদের লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা কি জানো 3টা কোর্সের কিন্তু আর্কাইভ ক্লাস পাবা তোমরা। দুরন্ত প্রয়াস 5.0 যারা আছো HSC 25-এ কি পাবা আমি একটু বলি। প্রয়াস 3.0 ক্লাস পাবা, যেটা একদম ডিটেলস ক্লাস, যার ডিটেলস পড়তে আরো ডিটেলস পড়তে চাও তারা এটা করতে পারবা। যাদের প্রিসাইজ ক্লাস লাগবে, দুরন্ত ডিএমসিয়ান
2.0 ক্লাস পাবা। যাদের আবার মনে হবে ভাই আমি 24 ব্যাচের প্রি মেডিকেল ক্লাস করতে চাই, যেটা লেটেস্ট ক্লাস 24 ব্যাচের প্রি মেডিকেল, সেটাও পাবা। অর্থাৎ তিনটা মানে ক্লাস কোর্সের হচ্ছে তুমি আর্কাইভ পাবা। সো তোমার যার পড়ানো ভাল লাগে, বেশি ডিটেলস পড়তে চাইলে প্রয়াস 3.0, প্রিসাইজ ক্লাস করতে চাইলে দুরন্ত ডিএমসেন 2.1, আর আপগ্রেডেড ক্লাস করতে চাইলে দুরন্ত প্রয়াস 4.0 প্রি মেডিকেলের ক্লাসগুলো করবে। এগুলো সব আর্কাইভে দেওয়া আছে, ঠিক আছে? যার ক্লাস ভালো লাগে। লাইভ ক্লাস তো হবেই, লাইভে আমরা সবকিছু কিন্তু একদম শূন্য থেকে কিন্তু পড়াবো। আচ্ছা, আর্কাইভ মানে তোমরা অনেকেই বুঝতে পারো না। আর্কাইভ হচ্ছে তোমরা আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর তোমাদেরকে আমরা কিন্তু একটা ওয়েব অ্যাপে যুক্ত করে দিছি। সেই ওয়েব অ্যাপে দেখবা মানে রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, অর্থাৎ বিগত বছরের সেরা ক্লাসগুলো ফুল সিলেবাস কভার করে দেওয়া আছে। এটাকেই বলা হয় আর্কাইভ ক্লাস। তোমরা ইচ্ছা মতো এখনই যুক্ত হয়ে, আমাদের হয়তো বলে দিছে অলরেডি 21 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে, প্রথম মূল ক্লাস। তার আগে তোমাদের যদি কারো মনে হয় যে ভাই আমি এখনই যুক্ত হয়ে গেছি, আমি বসে থাকতে চাচ্ছি না, এই সামনের 6টা দিন আমি কিছু পড়ে রাখতে চাচ্ছি, তাহলে তুমি আমাদের ওয়েব অ্যাপে যে তুমি আমাদের আর্কাইভ ক্লাসগুলো করতে পারবে। আর্কাইভ ক্লাস হচ্ছে গত বছর বা এই বছর নেওয়া আমাদের সবচেয়ে বেস্ট মেডিকেল অ্যাডমিশনের ক্লাসগুলো, মানে রেকর্ডেড ক্লাস আর কি, সহজ কথা। এটাকে আর্কাইভ বলে আর কি, ঠিক আছে? যারা জানো না আর কি আর্কাইভ ক্লাস কি, তো 3 ধরনের কোর্সের আর্কাইভ ক্লাস আছে। তোমার যেইটা ভাল লাগে, যারে ভাল লাগে, তুমি তার ক্লাস করতে পারবা। আমাদের দেখো আলাদা করে হচ্ছে অনুশীলনী সলভ ক্লাসেরও হচ্ছে প্যানেল রেডি। মানে চিন্তা করতে পারো মেডিকেল অ্যাডমিশনের বা প্রি মেডিকেলে অনুশীলনী সলভ ক্লাসের জন্য আমরা আলাদা টিচার প্যানেল রেডি করে রাখছি। ইউষা আছে, আমার বন্ধু ডক্টর মারিফুল আছে। ডক্টর মারিফুল হচ্ছে AFMC থেকে হচ্ছে পাশ করেছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও যে ভাইয়া আর্মিদের যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো কেমন হতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা আমার বন্ধু ডক্টর মারিফুলকে করতে পারো। ও নিজে AFMC থেকে পড়াশোনা করছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এটা কুর্মিটোলায়, তাই না? এটা কুর্মিটোলায়, খুব সুন্দর ক্যাম্পাস। আমি একটা মজার ব্যাপার বলি, আমি যখন ইন্টারে পড়ি, আমি একবার ঢাকা মেডিকেলের ছবি দেখছি, মানে কোন একটা জায়গায়, মানে আরেকটা দেখছি হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। তো আমার কাছে না আর্মড ফোর্সেস মেডিকেল কলেজটা এত সুন্দর লাগছে, মানে আমার কাছে মনে হয়েছে ভাই এইটাতে পড়লে আরো ভালো হতো, মানে আমার খুব ভালো লাগতো। ও তো খুবই দুর্দান্ত একটা পশ একটা খুবই ভালো মেডিকেল কলেজ। তো যারা জানতে চাও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ সম্পর্কে, ডক্টর মারিফুলকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর তুরাব আছে অনুশীলনী সলভ ক্লাসে। আর এই তো এইগুলাই হচ্ছে আমাদের মোটামুটি টিচার প্যানেল, বিশাল টিচার প্যানেল, সব মিলে হচ্ছে 10-11 জনের প্যানেল, যেখানে অলমোস্ট প্রায় সবাই হচ্ছে ডিএমসিয়ান, সাথে এফএমসিরও ভাইয়ারা আছে, একদম দুর্দান্ত প্যানেল আর কি। আচ্ছা, এবার আমি একটু রিজবিকে মাইক ছেড়ে দিতে চাচ্ছি, কারণ রিজবি অনেকক্ষণ আসলে মানে দেখি যে একটু করতেছে বেচারা, একটু এটা অন্তরের জন্য যায়, আমার জন্য যায়। আচ্ছা, বেচারা দেখি যে একটু অস্বস্তি বোধ করতেছে, ও কিছু বলতে চাচ্ছে, বুঝছো, তীব্র বলার আকাঙ্ক্ষা ওর চেহারার মধ্যে হচ্ছে, মানে কথা বলতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা, বা মাইক নিয়ে একটা কথা বলবো একটা, মানে এই আকাঙ্ক্ষাটা আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুর চোখে মুখে। এই জন্য আমি বন্ধুকে দিয়ে দিচ্ছি মাইকটা। ও আচ্ছা, তোমাদের অন্তর ভাই মাঝখান দিয়ে বাহাত ঢুকাইয়া দিছে, ঠিক আছে? সে মাইকটা কেড়ে নিতে যাচ্ছে, দেখো আমি দিতে যাচ্ছি না, তুমি কেড়ে নিতে ওদের প্রশ্নের উত্তর দিতে হবে, আমি তো ওদের প্রশ্নের দেখতেছি। একজন বলছে ভাই আপনি কি ক্লাস নেবেন না, আমি কোথাও কইছি আমি ক্লাস নিব না। হ্যাঁ, সবাই নিবে, যাদের ছবি দেখছো সবাই ক্লাস নিবে। আর হচ্ছে কি, একজন বলছে ভাই প্রি মেডিকেলে ভর্তি হলে কি অ্যাডমিশনে আবার ভর্তি হতে হবে কিনা। এই যে একবার ভর্তি হবা, এরপরে আর কোনো কোর্সে তোমাকে ভর্তি হতে হবে না অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? জিকে ইংলিশ এক্সাম ব্যাচ, তারপরে আরো যত ফাইনাল রিভিশন ব্যাচ যত যা আসবে সব তোমাদের জন্য ফ্রি, ঠিক আছে? তুমি একবার ভর্তি হলেই ডান, ঠিক আছে? মানে তোমরা জানো যে অফলাইনে হচ্ছে তোমরা ওই যে প্রি মেডিকেল এবং মেডিকেলে আলাদা আলাদা পেমেন্ট করতে হয়, কিন্তু অনলাইনে এটা একবারই পেমেন্ট। এখন একবার ভর্তি হবা, তোমার মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন পর্যন্ত ক্লাস এক্সাম সব কিছু চলবে, এবং এরপরে যে ব্যাচগুলো অ্যাডমিশন রিলেটেড আসবে সব তোমরা ফ্রি পাবা, কোনো টেনশন নেই, ঠিক আছে? ভাই আমি যদি এখন ভর্তি হই তাহলে কি এই যে 24 ব্যাচের যে মেডিকেলের যে ক্লাসগুলো হচ্ছে ওগুলো আর্কাইভে পাবো না? অবশ্যই পাবা, কেন পাবো না? ওগুলো তোমাদের দিতে আমাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমাদের কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, সব পাবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ভাই একাডেমিক সিলেবাস শেষ হয় নাই, আমি কি প্রি মেডিকেলে জয়েন করতে পারবো? আচ্ছা, তোমার কি মনে হয় যে 500 জন যারা যুক্ত হয়েছে তাদের কারো সিলেবাস শেষ হয়েছে? এটা সম্ভব? আমার সিলেবাস শেষ হয়েছিল, জীবনেও না, ঠিক আছে? ফার্স্ট ইয়ারের শেষে কি এইচএসসির পুরো সিলেবাস শেষ করা সম্ভব না। কিন্তু আমরা কি করব, আমরা তোমাদেরকে একদম মেইন বই ধরে পড়াবো, সোজা হিসাব। মেইন বই ধরে পড়ালে কি হবে, এখানে তোমার এইচএসসিতেও প্রশ্ন আসবে, তোমার মেডিকেলেও প্রশ্ন আসবে। আমি একটা কথা সবসময় বলি, একাডেমিক আর অ্যাডমিশনের পড়া কখনোই আলাদা না। যতক্ষণ তুমি এই দুটোকে আলাদাভাবে চিন্তা করবা ততক্ষণ তুমি পিছায় থাকবা, সোজা হিসাব। আমাদের ক্লাস করার পরে যদি তোমার মনে হয় যে ভাই আমি এখান থেকে একাডেমিকের কোনো লাভ হচ্ছে না, তাইলে আমারে জানাও,
শোনো, জিনিসটা হচ্ছে কি, ধরো আমি যখন একটা জিনিসকে তোমাকে একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো, তখন সেখান থেকে তুমি একাডেমিকেরও হেল্প পাবা, তুমি সেখান থেকে অ্যাডমিশনের হেল্প পাবা। আমি বুঝতে পারছি। আমাদের ক্লাস করার পরে তুমি টেস্ট পেপার খুলে বসবা, টেস্ট পেপার থেকে তুমি এইচএসসির প্রশ্ন সলভ করবা বিগত বছরের, আর মেডিকেলের প্রশ্ন সলভ করবা গত বছরে আসা, তাহলে দেখবা একটা কমপ্লিট প্রিপারেশন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে স্টিল যদি কারো মনে কনফিউশন থাকে যে ভাই আপনাদের প্রি মেডিকেল ক্লাস করলে কি আমার মানে একাডেমিকের বেসিক কাভার হবে কি না, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি একটা কথাই বলি, তোমরা ইউটিউবে যে আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স, এই প্লে লিস্টের 60টা ক্লাস দেওয়া আছে, তুমি ভাই ক্লাসগুলো একটা দেখো, জাস্ট একটা ক্লাস করে দেখো, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে ব্যাখ্যা সহ। তো তুমি যদি ভাই মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে যদি আমরা পড়ায় দিই, তোমার আর কিছু বাদ থাকে, তুমি ইমাজিন করো তুমি হাসান স্যারের বই, আজমল স্যারের বই, তারপরে হচ্ছে তোমার কি বলে ইসাক স্যারের বই, তারপরে হচ্ছে তোমার হাজারি স্যারের বই, এগুলার যদি প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে প্রি মেডিকেল আমরা পড়াই, তোমার কি আর কোনো বেসিকে প্রবলেম থাকবে? তুমি মেইন বই যদি ভাই প্রত্যেকটা লাইন তোমার নখদপর্ণে থাকে, তাহলে তুমি কি আটকাবা কোথাও? ইনশাল্লাহ আটকাবা না। তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে, ইউটিউবে যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্সতে আমি একটু জাস্ট লিখে দিই, এটা যদি কেউ কারো কনফিউশন থাকে ভাই, তারপরও আমি একটু দেখতে চাচ্ছি ভাই, আমি দেখে তারপরে ভর্তি হবো, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল আমি লিখে দিচ্ছি, এই ইউটিউব চ্যানেলে যে তুমি একটা প্লে লিস্টের জাস্ট একটা ক্লাস করো, তাইলেই হবে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নমুনা ক্লাস, 60টা ক্লাস দেওয়া আছে ভাই, তুমি কইরো যে কোনো একটা চ্যাপ্টার তোমার যা দেখতে মন চায় তুমি কইরো, তারপরে আমারে বইলো যে তোমার আসলে মানে একাডেমিকের প্রিপারেশন হবে কিনা, এরকম টাইপের ক্লাস দেখলে তোমার একাডেমিকের প্রিপারেশনের কোনো ঘাটতি থাকবে কিনা আমাকে বইলো। তারপরে যদি তোমার মনে হয় না ভাই মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াইছেন, তাও আমার মনে হচ্ছে একাডেমিকে প্রিপারেশন হচ্ছে না, তাইলে আর আমার পক্ষের থেকে আর কিছু বলার নেই। ঠিক আছে, দেখতে পারো এটা ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স, যদি কারো কোনো কনফিউশন থাকে। আচ্ছা, রিজবি অলরেডি, আবার রিজবি দেখলাম যে বেচারা মাইক কেড়ে নেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি, কিন্তু এর মাঝখানে অন্তর চলে আসছিল, তখন আমি বন্ধুকে মাইকটা ছেড়ে দিচ্ছি, না তো আজকে দেখবা যে আজকের পরে তোমরা আমাকে খুঁজে নাও পাইতে পারো, তোমাদের রিজবি ভাই রেগে টেকে যেতে পারে। তোমার চারপাশে এরকম বন্ধুরা থাকবে, এরকম আন্টিরা থাকবে যারা রাহাতের মতো আমাকে যেরকম রাহাত রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, অনেকটা এই চেষ্টা করবে, কিন্তু তোমার সবসময় তোমার যে ভেতরের একটা মানে কি বলা যায়, তোমার নিজের পার্সোনালিটিকে তোমার কন্ট্রোল করতে হবে, তুমি কারো কথায় রেগে যাবা না। ঠিক আছে, রাহাত বন্ধু আমাকে রাগানোর চেষ্টা করেছে, বা যেই হোক ওকে যেন আমি অ্যাটাক করি এই চেষ্টা করেছে, কিন্তু আমি মোটেও সেটা করব না, আমি কাজের কথায় ফিরে আসবো। কাজের কথা হচ্ছে এটাই, আমার পাশে তুমি বইগুলো দেখতে পাচ্ছ তাই না, যে কি কি বই তোমাকে পড়তে হবে। এখন তুমি এই যে এখানে এই প্রবলেম নিয়ে আসতেই পারো যে ভাই আমি তো হাজারি স্যার পড়ি নাই, বা আমি ভাই তপন স্যার পড়ছি, ইসাক স্যার পড়ি নাই, আমি কি ভাই এখন কি করব। তো আমরা আসলে অনেক বছর ধরে এটা একটা ট্রেন্ডের মতো চলমান, আমরা আসলে ট্রেন্ড ভাঙছি না কেউ, এরকম এখান থেকেই আসলে প্রত্যেক বছর পড়ানো হয়, এভাবেই পড়াচ্ছি। তো তোমার কাছে এই বইগুলো যদি না থাকে, আমি বলবো তুমি এই বইগুলোতে ফিরে আসো। তুমি বলবা যে এখন কি আমি কভার আপ করতে পারবো কিনা। রাহাত ভাই এসেই কিন্তু প্রথমে এই গল্প দিচ্ছে যে উনিও অনেক পরে জানতে পারছে যে হাজারি স্যার পড়া দরকার, কিন্তু উনি এটা কভার করতে পেরেছেন। একই গল্প আমার ক্ষেত্রেও সত্য, আমিও কেমিস্ট্রির জন্য হাজারি স্যার সেকেন্ড ইয়ার থেকে পড়া শুরু করেছি, এর আগে অন্য স্যারদের বই পড়েছি। তো কভার করা যায় আমাদের সাথে, আমাদের দাগানো বই নিয়ে ক্লাস করতে বসবা, আমরা যেভাবে পড়াবো ওইভাবে পড়বা, সব শেষ হবে ইনশাল্লাহ। সমস্যা তো এখানে না। আমি সমস্যাটা একটু বলি। সমস্যাটা হচ্ছে ওরা তো ওই অন্য বইও পড়ে না, ওরা হচ্ছে স্যারের নোট আর বিভিন্ন স্লাইড পড়ে, তাহলে এখন এইটা ওরা কি করবে, ওরা অ্যাডমিশনের সময় কি করবে, এটা আমার প্রশ্ন। না, নোটটা পড়লে যেটা হয় কি, সাময়িকভাবে তুমি মনে করবা যে ওকে ফাইন আমি তো ভালোই পারছি, কিন্তু এই নোট তো তুমি পরীক্ষার আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পড়ে যেতে পারবা না। মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার বইটাই হবে তোমার অস্ত্র। তো নোট পড়ো, এতে কোনো ক্ষতি নাই, কিন্তু আগে বই পড়তে হবে, এরপরে নোট, বুঝছো? এই যে রাহাতের প্রিয় ডায়লগ, মতে মেডিকেল মতে মেইন বই, সো মেইন বইকে স্কিপ করে নোট আমাদের বই কোনোটাই লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে একটু রিয়েলিটি নিয়ে ওদের সাথে কথা বলা হয়নি। তোমরা যারা আমাকে এখানে শুনছো, তোমার মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে না যে আমার আসলে কত নম্বর পেতে হবে মেডিকেলে চান্স পেতে, আমার আসলে কয়টা সিট আছে মেডিকেলের জন্যে, আমি কয়জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব, কয়জন পরীক্ষা দেয়। আমি এরকম কিছু কুইক স্ট্যাট দেই, যে স্ট্যাটগুলো থেকে অনেকেই হয়তো বা জানো, অনেকে হয়তো বা জানো না, তো ওই স্ট্যাটগুলো থেকে তুমি একটা আইডিয়া নাও। ঠিক আছে, আমরা প্রথম স্লাইডে গিয়ে এটা করি, সমস্যা নেই। রাত তোর যেখানে অ্যাড করার ইচ্ছা তুই অ্যাড করিস, আমি জানি তুই রেগে নাই, তুই চাইলেই আমি মাইক দিব, সমস্যা নেই। ঠিক আছে, শোনো আমাদের মধ্যে মাইক নিয়ে দ্বন্দ্ব তৈরি করে হচ্ছে একমাত্র অন্তর সাহা, আর কারো মনে মাইক নিয়ে দ্বন্দ্ব নাই। ঠিক আছে,
আচ্ছা, আমি অন্তরকে ভয় পাই। এই অন্তর কি তেরে আসছে নাকি আবার আমাদের? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন লিখি জাস্ট এখানে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে যে মেডিকেলে ভাই সিট কয়টা, এইটা হচ্ছে কথা। সিট কয়টি এইটা যারা জানো লিখে ফেলতে পারো। এইগুলো দেখো, একটা যুদ্ধে যাবা, এখন যদি স্টাডি না করে যুদ্ধে যাও তাহলে তো ভেজাল, তাই না? তো আমরা একটু এই জিনিসগুলো মাথায় রাখি যে আমি কয়জনের সাথে ফাইট করতেছি বা কি অবস্থা। তো মেডিকেলের সিট হচ্ছে, রাহাত আমাদের সময় কতগুলো সিট ছিল তোর মনে আছে? 3,000 সামথিং, 3,000 সামথিং আমার মনে আছে 3,200। আমাদের সময় সিট ছিল 3,200। এবার তোমাদের সময় সিট কয়টা জানো? আমি জানি না 25 ব্যাচে কি আরো কয়েকটা বেড়ে যাবে কিনা, হু নোস। বাট 24 পর্যন্ত, এখন পর্যন্ত সিট হচ্ছে 5,380টা। ক্যান ইউ ইমাজিন? 5,380টা সিট আমার বছর থেকে। ধরো আমি 2016-তে পরীক্ষা দিছি, আর এখন 24 পরীক্ষা দিবে, তাই না? 8 বছর বা 9 বছরের মতো একটা ব্যাপার। এই 9 বছর, 8 বছর 9 বছরে মোট সিট বেড়েছে 2100-র অধিক, প্রায় 2200 সিট বাড়ছে। ক্যান ইউ ইমাজিন কতখানি সম্ভাবনা বেড়েছে মেডিকেলের চান্স পাওয়ার? সো এই জন্য আমরা ইন্সপায়ার করি আসলে এই ব্যাপারটাতে। মেডিকেলের সিট আসলে যথেষ্ট, চান্স পাওয়ার জন্য সিট যথেষ্ট। পরীক্ষাও অনেক বেশি দেয়, কিন্তু এর মধ্যে সিরিয়াসলি পরীক্ষা দেয় কয়জন? যেমন আজকের লাইভ 25 ব্যাচের তোমাদের শিক্ষার্থী আছে কয়জন? পুরো সায়েন্সের শিক্ষার্থী বাংলাদেশে কতজন আছে? হিউজ। বাট তোমরা প্রায় মানে অর্ধ হাজার মানুষ ক্লাস দেখতেছো, তাই না? তো তোমরা সিরিয়াস, বাট সবাই তো সিরিয়াস না। তো সিরিয়াসভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় কয়জন, আর আসলে পরীক্ষা দেয় কয়জন? সো পরীক্ষা এটা মোর অর লেস 1 লাখ থেকে 1,20,000 এরকম শিক্ষার্থী পরীক্ষা দেয়, ঠিক আছে? এখন যে সময়টা 1 লাখ থেকে 1,20,000 মনে করো, ওকে। আর এখানে সিরিয়াসলি পরীক্ষা দেয় কয়জন জানো? সিরিয়াসলি পরীক্ষা দেয় 40,000 মনে করো। এর মধ্যে অনেকে সিরিয়াসলি নিয়েও আসলে লাভ হয় না, কারণ ওরা নিজেদের প্রিপারেশনটা রেডি করতে পারে না। ফলে প্রতিযোগিতায় মেইনলি কম্পিট করে হচ্ছে 20,000 মানুষ। আমি মনে করি যে 20 থেকে 25,000 মানুষ এখানে কম্পিট করে, বুঝছো? তো এই 20,000 মানুষের সাথে আসলে তোমার প্রতিযোগিতা। এই 20,000-এর মধ্যে তুমি একজন অলরেডি ইনক্লুডেড আমি বিশ্বাস করি, কারণ তুমি সিনসিয়ারিটি দেখাইছো, তুমি অলরেডি সেই মনোবল শো করেছো যে না আমি ফাইট করতে চাই, আমি এর জন্য লড়তে চাই। সো তুমি 20,000-এর মধ্যে ঢুকে গেছো। এখন এই এক্স্যাক্টলি আজকে ওরিয়েন্টেশনে তুমি অ্যাটেন্ড করেছো। সো সেই 20,000 থেকে 5,380-র মধ্যে তোমাকে আসতে হবে। এবার আসো, আমি যদি তাহলে আমরা সিট কতগুলো, পরীক্ষা কয়জন দেয় এটা বললাম, মানবন্টনের ব্যাপারে যাব। তার আগে তোমাকে যদি বলি যে কত আসলে পেতে হবে ভাই। আমার তো ভাই, আপনারা ঢাকা মেডিকেলে পড়েন, আপনারা খুব ভালো স্টুডেন্ট ছিলেন বোধহয়, এই জন্য ঢাকা মেডিকেলের স্বপ্ন দেখান। কিন্তু আমি ভাই চাই একটা সিট হলেই আমার হবে, আমার মেডিকেলের একটা শেষ সিটটা হলেও হবে। তাহলে আমার কত পাইতে হবে ভাই, এটা আমার বলেন। মেডিকেলের মানবন্টনটা তুমি যদি, রাত ভাই একটু পরে ডিটেলসে এটা বুঝাই দিবে তোমাকে। মানবন্টন 300 নাম্বারের পরীক্ষা হয়, 100 নাম্বার ভর্তি পরীক্ষার, 200 নাম্বার হচ্ছে জিপিএ। এখন পর্যন্ত এটাই, সামনে কি হবে আমরা জানি না, এটাই থাকবে, ধরে নিয়ে আমরা আগাবো, ওকে। এবার এই 100-র মধ্যে ভর্তি পরীক্ষার 100 কত পেলে আমি ভাই চান্স পাবো? যেই নাম্বারটা সর্বশেষ ব্যক্তি চান্স পায় এটাকে বলে কাটমার্ক। তো আমরা যদি কাটমার্কের একটা স্টাডি করি, এই কাটমার্ক আসলে কেমন হয়? সো এই কাটমার্কটা আসলে অ্যারাউন্ড 67, একটা নাম্বার যদি বলি তাহলে মোটামুটি 67 বা 70-র আশেপাশে থাকে। তো তুমি এই 67 ধরবা না, তুমি একদম শেষ নাম্বার ধরবা না। সেফ মার্ক যদি বলি, কাটমার্ক আমরা বিবেচনা না করি, আমি যদি সেফ মার্ক বিবেচনা করি তাহলে আমরা সেই নাম্বারটা বলবো 70। আমাদেরকে অবশ্যই 70 পাইতে হবে 100-র মধ্যে, তাহলে আমরা চান্স পাবো ইনশাল্লাহ। আর যদি ঢাকা মেডিকেলে পেতে চাই তাহলে 82 বা 83-র উপরে পাইতে হবে ঢাকা মেডিকেলে পেতে গেলে। আমি তোমার সামনে লাস্ট 5-10 বছরে সব স্ট্যাট সিরিয়ালি বলতে পারতাম, এগুলো বলে তোমার মাথা জ্যাম করলাম না। আমার অভিজ্ঞতার আলোকে সবগুলো তথ্য আমি জানি, এটার আলোকে এভারেজ একটা মার্ক আমি তোমাকে শুনাই দিলাম। এটার সাথে 1-2 নাম্বার এদিক সেদিক হবে, বুঝছো? তাতে কিচ্ছু যায় আসে না, এই হচ্ছে ব্যাপার। আর আমরা যদি যাই যে মানবন্টনটা কেমন, এটাই অনেকে জানো না, যারা লাইভ দেখছো সবাই মানবন্টনটা হয়তো বা জানো না। রাত আমি মনে করি যে একটা ফাঁকা পেজে তুই যদি মানবন্টনটা ওদেরকে একটু বুঝিয়ে দিস তাহলে খুব ভালো হবে। মানবন্টন, মেডিকেলের যে মানবন্টনটা, মাইনুল তুই কি কিছু বলতে চাস কিনা? মাইনুল ভাই দাঁড়িয়ে আছেন, আমার হাতে লেখা জঘন্য বিচরণ করে জঘন্য ভাই, তুই মানবন্টনটা লিখে বুঝা। তোমাদের মাইনুল ভাই আসলে কমেন্টেই বসবাস করে, বুঝছো? ও কেন জানি সামনে আসতে খুবই লজ্জা পায়। আজকে ওকে একটু কালো লাগতেছে, এই জন্য আসলে আসতে চাচ্ছে না সামনে, বুঝছো? ও বলতেছে যে আমাকে আজকে একটু সুন্দর কম লাগতেছে, এই জন্য আসতে যাচ্ছে না।
ভাই, ছাড়ো না ভাই, এসব বলতেছে। ওর স্ট্যান্ডার্ডে কালো আসলে বুঝতে হবে, কালোর কিছু স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, মানবন্টন, তো মানবন্টনটা আমি জাস্ট একবার বলি। তো এখানে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল হয় 300 মার্কসে। তোমরা বলতে পারো ভাই 300 মার্কস, এত মার্কস থেকে আসলো আবার। আচ্ছা, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি, এই দুইটার জিপিএ থেকে নেওয়া হয় 200। মানে এটা কিন্তু লেটেস্ট হিসাব, আমি আবারও বলে দিচ্ছি, যদি কোনো কারণে সার্কুলারে চেঞ্জ আসে পরে এসে কিন্তু বইলো না যারা হাত ভাই তো বলছিল 300 মার্কসে হয়, এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটাই একদম লেটেস্ট আর কি। এই জন্য লেটেস্ট আপডেটেড তথ্যটাই তোমাদেরকে বলছি, আপডেটেড তথ্য। এসএসসি এবং এইচএসসি এইটা আসে হচ্ছে তোমার 200, এসএসসি এবং এইচএসসি মিলে, ঠিক আছে, 200। আর 100 হচ্ছে তুমি যে 1 ঘন্টায় যে পরীক্ষাটা দিবা। আচ্ছা, এখন আসো একটু আমরা জিপিএ এর হিসাবটা তোমাদেরকে একটু বুঝায় দিই। আমার কাছে দুঃখ লাগে যে অনেক ছাত্রছাত্রী মেডিকেল পরীক্ষায় বসতে দিবে, কিছুদিন পরে স্টিল জিজ্ঞেস করে ভাই আমার জিপিএটা আমি কত কাটা যাবে একটু আমাকে বলেন। আমার কাছে খুবই দুঃখ লাগে যে একটা ছোট্ট আমার এখানে একটা অবজারভেশন আছে। স্টুডেন্টস, তোমরা জানো কিনা মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ভুল অ্যান্সারের জন্য 0.25 করে কাটা যায় ভুল উত্তর দিলে। এবার রাহাত আমি দেখি যে আমার ধর এই কয়টা হয়েছে, এই কয়টা ভুল গেছে, তাহলে আমার নাম্বার কত হবে। এটা কিন্তু খুব বেশি জটিল ক্যালকুলেশন না, এমনি মুখে মুখেই হিসাব করে বলে দেওয়া যায়। আমার অনেক স্টুডেন্টদের দেখি এই ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর বের করে, এই ক্যালকুলেশন করতে অনেকে সম্পন্ন করতে পারে না। তুমি যদি সেই লেভেলে থাকো তাহলে তুমি আসলে ক্ষতির দুয়ারে আসো। এইটুকু হিসাব যদি আমরা টুকটাক না করতে পারি, এবং আমার অভিজ্ঞতা এটাই বলে, যারা নিজেদের মার্ক হিসাব করতে পারে না, যে আমি 80টা সঠিক হয়েছে আর 10টা ভুল গেছে, তাহলে আমি কত পাইছি 100-র মধ্যে, এটা যে হিসাব করে বলতে পারে না, সে মেডিকেলে চান্স পায় না। এখন তুমি বলতেছো ভাই আমি তো পারি না, তুমি এই যে কয়েকদিন পর অভ্যস্ত হয়ে যাবা, শিখে যাবা, ঠিক আছে, কিন্তু তাও যদি শিখতে না পারে তাহলে তুমি বিপদে আছো এখনো, এটাই বলবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যেটা আমার কাছে খুবই আফসোস লাগে যে আসলে এসএসসি এইচএসসি জিপিএ দিয়ে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে ভাই আমার কত কাটা যাবে, অথচ দেখা গেছে সেই ছেলেটা বা মেয়েটা হচ্ছে 1 মাস পরে পরীক্ষা দিবে। তো এই জিনিসটা যাতে তোমাদের ক্ষেত্রে না হয়, আজকে যারা লাইভে আছো তারা অন্তত একটা জিনিস শিখে যাও, কিভাবে জিপিএ হিসাব করা হয়। তো এসএসসিতে তুমি যা পেয়েছো তাকে তুমি 15 দিয়ে গুণ করবা। কত দিয়ে গুণ করবা? 15 দিয়ে গুণ করবা। আর এইচএসসিতে তুমি জিপিএ যা পেয়েছো তাকে তুমি 25 দিয়ে গুণ করবা। আমি একটা এক্সাম্পল দিই। ধরো, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, অনেকে আবার একটু কনফিউজড হওয়া যে ভাইয়া গোল্ডেন পাইলে কি আলাদা কোনো সুবিধা আছে কিনা। আমার একবার একটা ছাত্র প্রশ্ন করছিল, এটা সত্যি কথা, সত্যি আমাকে ইনবক্সে প্রশ্ন করছে, ভাই গোল্ডেন পাইলে কি আমাকে 10 মার্ক এক্সট্রা দিবে কিনা, আমি এসএসসিতে গোল্ডেন পাইছি। আমি কিছুক্ষণ তবদা খেয়ে বসেছিলাম ওর কমেন্টটা দেখে, বা সরি ইনবক্সে মেসেজ দেখে। তারপরে আমি চিন্তা করলাম যে ভাই কাহাসে আয়া। আচ্ছা যাই হোক, মনে রাখবা যে গোল্ডেন বলে কোনো বাংলাদেশে কোনো শব্দ নাই, এটা আসলে পাশের বাসার আন্টি, এই যে অন্তঃসাহার মতো পাশের বাসার যারা আন্টি, ঠিক আছে ঠিক আছে, তারা হচ্ছে এই জিনিসগুলো আবিষ্কার করছে। গোল্ডেন বলে কিছু নাই, যা আছে সব জিপিএ। তুমি এটা 4 সাবজেক্ট সহ জিপিএ 5 পাও বা 4 সাবজেক্ট ছাড়া জিপিএ 5 পাও, মানে মেডিকেল অ্যাডমিশন এটার কোনো ভূমিকা নাই, সবার জন্যই সেম, ঠিক আছে। তাহলে গোল্ডেন বলে আজকে থেকে কিছু নাই, এটা অন্তঃসাহা টাইপ মানুষদের হচ্ছে এটা আবিষ্কার, ঠিক আছে। আচ্ছা তাইলে এবার চলে আসো, তাইলে এসএসসিতে ধরো একটা ছেলে জিপিএ 5 পেয়েছে, তাহলে তার জিপিএ কে তুমি কত দিয়ে গুণ করা হবে? 15 দিয়ে গুণ করা হবে। তাহলে 5-15 কত? 75। তাহলে 200-র মধ্যে সে 75 অলরেডি পেয়ে গেছে। এবার সামনে এইচএসসি পরীক্ষা দিবা তোমরা, সেখানেও তুমি সবকিছু মিলে জিপিএ 5 পেয়েছো। তো জিপিএ 5 পেলে এইচএসসি জিপিএ কে 25 দিয়ে গুণ করা হয়। তাহলে 5-25 কত? 125। এগুলো কি ক্যালকুলেটর লাগে হিসাব করতে? একদম সহজ। এবার এই দুইটাকে যোগ করো, 125 আর 75 যোগ করলে কত হয়? 200। এইভাবে হচ্ছে 200 হিসাব করা হয়। এখন যদি কেউ বলো ভাইয়া তাহলে আমার তো এসএসসিতে 4.94 আসছে, তাইলে তুমি এটা সহজেই নিজেই বের করতে পারবা না। এর জন্য কি কাউকে জিজ্ঞেস করতে হবে, কমেন্ট করতে হবে, বা কোনো বড় ভাইরে মেসেজ দিতে হবে যে ভাই আমার তাহলে 4.94 আসে, তাহলে আমার কত কাটা যাচ্ছে এসএসসির জন্য? সিম্পল, তুমি এসএসসি জিপিএ কে 15 দিয়ে গুণ করো, গুণ করে যা আসবে 75 থেকে সেটা বিয়োগ করো, বিয়োগ করলেই বুঝবো যে তোমার কত মার্কস আগে থেকেই কাটা যাচ্ছে বা একটু কম আসতেছে। সহজ জিনিস। সেম ভাবে এইচএসসি পারা যাবে না? ওকে, এবার আসো বাকি 100 মার্কস। তাহলে বাকি 100 মার্কসের মধ্যে আমি একটা মানে 5 করে কমানো শুরু করি। ফার্স্টে 30, দেন আরো 5 কমাই 25, দেন আরো 5 কমাই 20, আরো 5 কমাই 15, দেন আরো 5 কমাই 10। এটা এখন পর্যন্ত আছে, দেখছো 5 করে কমাইছি। তাহলে প্রথম 30 হচ্ছে এটা বায়োলজির জন্য, অর্থাৎ বায়োলজিতে তুই বল, আমি বলি। আচ্ছা রিজবি হচ্ছে লিখতেছে, তাহলে আমি বলি প্রথম 30 হচ্ছে তোমার বায়োলজি, অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলায় হচ্ছে 30 মার্কস আসবে।
এখানে অনেকে বলতে পারে তার মানে কি ভাইয়া ফার্স্ট পেপার থেকে 15 আর সেকেন্ড পেপার থেকে 15, এটা কি অ্যাবসোলুট সত্যি? না, সব মিলে বায়োলজি থেকে 30 আসবে। কোনো কোনো বছর দেখা গেছে বোটানির থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, কোনো কোনো বছর জুলজি থেকে প্রশ্ন আসছে। এটা আসলে না আমরা কেউই বলতে পারতেছি না, মানে এটা প্রেডিক্ট করাটা আসলে মানে ইম্পসিবল আসলে। কোনো কোনো বছর বোটানি থেকে প্রশ্ন বেশি আসে, কোনো কোনো বছর জুলজি থেকে প্রশ্ন বেশি আসে, কিন্তু সব মিলে তোমার বায়োলজি থেকে প্রশ্ন থাকবে 30টা। আচ্ছা, এরপরে আসো কেমিস্ট্রি। সেম, কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে ভাইয়া প্রশ্ন বেশি আসবে নাকি সেকেন্ড পেপার থেকে বেশি আসবে, এটা আসলে বলা যায় না, এটা আসলে যে প্রশ্ন করে তার ইচ্ছা। যাই হোক, তো এটা 25 মার্কস। তারপরে আসো ফিজিক্স, ফিজিক্স থেকে আসে হচ্ছে 20 মার্কস। তারপরে হলো ইংলিশ, ইংলিশের দুইটা পার্ট আছে আসলে, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট আর একটা হচ্ছে গ্রামার পার্ট। তো সবকিছু মিলে আসে হচ্ছে 15, আর 10 হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে হচ্ছে আসে। এই তো, এটা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনের মান বন্টন। তাহলে একদম ইজি না যে 30 থেকে শুরু করে 5 করে কমায় দিবা, সবগুলোরে যোগ করো, দেখো 100 হয়ে গেছে, শেষ। এবার আমি মাইকটা ছেড়ে দিতে চাচ্ছি, কারণ আমার সামনে হচ্ছে মাইনুল খুবই রাগান্বিত ভাবে আমার দিকে তাকায় আছে। ওকে আমরা কমেন্টই খালি রেখে দিচ্ছি। তো আমি একটা ব্যাপার বলতে চাই, আচ্ছা কিভাবে এক্সাম দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনুলের পরে আজকে বুকিং দিয়ে রাখতেছে মাইকগুলা, আমি ছেড়ে দেই, নয়তো আমি আবার নিখোঁজ হয়ে যেতে পারি। ঠিক আছে, তুই থাক, মাঝখানেই থাক, অন্তত আমি তো আক্রমণ করতে পারি, তুই ক্যামেরায় আচ্ছা থাক। আমি ক্যামেরায় থাকি, অন্তত অনেকে বলতেছে যে হচ্ছে আসলে যে হচ্ছে কেন যে হচ্ছে মাইনুল ভাই বা হচ্ছে সাদি ভাই আজকে বেশিক্ষণ নাই। দেখো অন্য সময় হচ্ছে রিজভি যেটা বলছে যে হচ্ছে মাইক নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম থাকে, দেখা যায় শুধু অন্তরের সাথে। আজকে অন্তরই সাইড পাচ্ছে না, বুঝতেছো অবস্থা তোমাদের এই রাহাত ভাই রিজভি ভাইয়ের কাছে। তো সেই জায়গায় তো আমরা তো চুনোপুটি আমাকে টেনে তা আসিস তো, ঠিক না? ওইটা আর কি ব্যাপার, তুমি কিছু করো নাই, ঠিক আছে? মাঝখান দিয়ে সবাই আন্টি নাম দিতেছ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে, দেখো ফার্স্ট কথা যেটা, তোমরা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়েছো কবে, একেবারে প্রি মেডিকেল এবং হচ্ছে মোটামুটি বলা যায় যে হচ্ছে একটা প্রাইম টাইম, ঠিক আছে? তোমার কাছে মনে হইতে পারে যেটা আমি শুরুর দিকে বলছি যে এটা অনেক আগে হয়ে গেছে কিনা, ব্যাপারটা এরকম কোনো কারণ নাই। এবং যেটা নিয়ে হচ্ছে তোমরা খুবই টেনশনে আছো, যদি হচ্ছে অন্তর ভাই, রিজভি ভাই, সাদি ভাই, রাহাত ভাই এগুলো নিয়ে কথা বলছে যে এগুলো দিয়ে আমাদের হচ্ছে একাডেমিক লাইফ বা একাডেমিকের যে পড়ালেখা এগুলো হ্যাম্পার্ড হবে কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা বলি যে হচ্ছে আমাদের যে মেইন 3টা সাবজেক্ট, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? 3টা সাবজেক্টই তোমাদের হচ্ছে এখন আমরা যেরকম ক্লাস নিচ্ছি, যেমন ধরো হচ্ছে আমি আমার কথাই বলি, গুণগত রসায়ন। ওকে, গুণগত রসায়ন হচ্ছে আমি 24 ব্যাচের জন্য মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, এই কারণে আমি হচ্ছে 2 ক্লাসে পড়াচ্ছি। ওকে, কিন্তু তোমাদের প্রি মেডিকেলে দেখা যাবে এটা আমি 3 ক্লাসে পড়াবো, ঠিক আছে, মিনিমাম। ওকে, কারণ কি? কারণ তোমাদের ক্লাসে আমি আরেকটু বেসিক থেকে যাব, বুঝতে পারছো ব্যাপারটা? তো সেম কথা হচ্ছে রাহাত দেখো হচ্ছে তড়িৎ রসায়ন পড়াইছে 2 ক্লাসে, এটা মোর দেন এনাফ। তাও যদি এরকম মনে হয় না ভাই আমাদের আরো বেসিকে যাইতে হবে, যাবে, কোনো সমস্যা তো নাই, ঠিক আছে? এবং আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে কি, যে ভাই আপনারা কি আমাদের ক্লাসে গুরুত্ব দিবেন কিনা, এরকম আমাকে অনেকে জিজ্ঞেস করছে, ঠিক না? যে ভাই আপনাদের তো মেডিকেল কোর্সও চলতেছে, একাডেমিক কোর্সও চলতেছে, তুমি আমাদের টিচার প্যানেল দেখছো, ঠিক আছে? তুমি যদি এরকম একটা টিচার প্যানেল বাংলাদেশের আর কোনো অনলাইন এরকম প্ল্যাটফর্মে খুঁজে পাও, তখন এসে অফলাইনও কি সেম, আচ্ছা, এরকম একটা টিচার প্যানেল তুমি যদি পাও, তখন আমাকে এই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো। কিন্তু তোমার তো এরকম টিচার প্যানেল তো নাই। এটা এটা দেখো হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে যদি আমি কথাবার্তা বলার সময় একটু ডাউট রাখতে পারি অন্য হিসাব, কিন্তু এই জায়গাতে ডাউট রাখার কোনো কারণ নাই, ঠিক আছে? ধরো হচ্ছে আজকে আমি যদি টানা 1 সপ্তাহ ধরো হচ্ছে আমি ইয়েতে ক্লাস নিচ্ছি না, মনে করো হচ্ছে 24 ব্যাচে ক্লাস নিচ্ছি না, তাহলে এর কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। ব্যাকআপ দেওয়ার জন্য নিচ্ছি না বলি নাই, বলছি হইতে পারে আমি অসুস্থ, ঠিক আছে? নতুন বিয়ে করতে তো কেন 1 সপ্তাহ না, এইসব নিয়ে হচ্ছে দরকার নাই আলাপ করার, আমরা ফ্যাক্ট গুলা বলতেছি আর কি, ঠিক আছে? তো হচ্ছে আমি যেটা বলতেছিলাম, তার মানে এরকম মনে করার কোনো কারণ নাই যে হচ্ছে আমাদের অন্য কোনো কোর্সের জন্য, অন্য কোনো কাজের জন্য তোমাদের ক্লাস আটকে থাকবে, তোমাদের ক্লাস ঠিক মতো হবে না, তোমাদের ক্লাসে গুরুত্ব দেওয়া হবে না, ঠিক আছে? এরকম মনে করার কোনো কারণ নেই। তুমি যেই ট্র্যাকে আসো সেই ট্র্যাক থেকে তোমাদেরকে হচ্ছে মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছানোর যত কিছু করা লাগে আমরা করব, বাকি দায়িত্ব তোমার। হচ্ছে আমার এটা ফলো করতে হবে, আমার ক্লাসগুলো ঠিক মতো করতে হবে, আমার পরীক্ষাগুলো ঠিক মতো দিতে হবে, আর আল্লাহর উপর ভরসা করতে হবে। ওকে, আমি বেশিক্ষণ সময় নিব না, রিজি মনে কথা বলতে চাইছিল, রিজি কথা বলুক, নাকি অন্য কোনো কারণ? আচ্ছা, যাই হোক, আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, এক্সাম কিভাবে নিব। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি জাস্ট তোমরা মজার ছলে বলো, কিন্তু এটা আবার যেন সিরিয়াসলি মনের মধ্যে বসে না যায়। আজকে সবাই যেহেতু আছে, রাহাত, আমি এবং তোমরা যথেষ্ট বড়, তোমরা এখন যারা আমার কথা শুনছো সবাই 17+ বোধ হয়, তাই না? তো এই কথাগুলো তোমাদের শোনার তোমরা যোগ্যতা রাখো বলে আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে যে আমরা মজার ছলে মাইনুল ভাই একটু ফর্সা সুন্দর বলে তাকে নিয়ে মজা নিচ্ছি, এটা কোনো সমস্যা নাই, তাকে একটু আলাদাভাবে দেখছি। কিন্তু যদি তুমি সব মানুষকে এভাবে দেখা শুরু করো, তাহলে আসলে জীবনে সমস্যা শুরু হবে। প্রথম কথা হচ্ছে যে তুমি
আজকে অনেক ছোট, কিন্তু একদিন তোমার কোনো না কোনো জীবনসঙ্গী হবে, তাই না? এবং সেদিন তুমি যদি গিয়ে প্রথম বিবেচনায় এটা নাও, তুমি যদি এই যে আজকের ক্লাস থেকে যদি একটু রেসিজম নিয়ে গিয়ে সেখানে রেসিজম খানি ঢেলে দাও, তাহলে মানুষের বিচারে তুমি অনেকখানি তলানিতে পড়ে যাবা। ঠিক আছে? সো প্রথমত তুমি মানুষকে কিন্তু দেখে কখনোই জাজ করবা না, কোনো মানুষকে জাস্ট চোখের দেখায় দেখে কখনো কাউকে জাজ করবা না। এটা উপদেশমূলক কথা বলতেছি, তোমরা জীবনে কাজে লাগাবা। এবং সেটা তো জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী বাছাইয়ের জন্য অবশ্যই না, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। আমরা টপিক থেকে দূরে সরে যাচ্ছি, তাই ভাইয়া একটু রেগে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা ওদেরকে একটু সচেতন করা দরকার। কারণ দেখা যায় যে এইখানে আমরা ওই পুরোনো আমলের মানুষের মতো যদি একটা ডিমার্কেশন লাইন টেনে দেই, তাহলে আমরা আর আধুনিক হলাম কোথায়, একবিংশ শতাব্দীতে আসলাম কোথায়, তাই না? সো এই আর কি, আগে আমরা মানুষ বিচার করব, তারপর অন্য যা কিছু হোক। এনিওয়ে, এক্সাম কিভাবে দিব, স্ট্র্যাটেজিটা কি হবে সেটা নিয়ে একটু কথা বলবো। পরীক্ষার হলের 1 ঘন্টা, এইটা মোটামুটি তুমি যদি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারো। নিজের নিয়ন্ত্রণ বলতে কি, মানে তুমি কি করছো তুমি জানো। কেউ কেউ আছে খুব ভালো প্রিপারেশন নেয়, কিন্তু এত নার্ভাস থাকে কি যে হচ্ছে ওর সাথে ও নিজেই বুঝতে পারে না। ও ঘামতেছে, ওর সময় যাচ্ছে, ও এক্সামটা গুছিয়ে শেষ করে আসতে পারে না। আমরা এখন থেকেই এক্সাম দিয়ে প্র্যাকটিস করব। কোচিংয়ের বা আমার অনলাইনে তুমি যে এক্সামটা দিচ্ছ, তুমি প্রত্যেকটা এক্সামকে এই লেভেলে সিরিয়াসনেস দেওয়ার চেষ্টা করবা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা, আর মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে যেন মনে হয় এটা RTTS এর পরীক্ষা। ঠিক আছে? আমরা পরীক্ষাকে এতখানি দুধভাত বানাইতে চাই। আমি জাস্ট একটা একটা এক্সাম তোমাকে দিয়ে দেখাবো, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবো। ঠিক আছে? স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এইটা কেউ মিস করবা না, এই পার্টটুকু। এবং এইটাই যে আজকে শুনে যাচ্ছ ভাইয়ার কাছে, ম্যানেজমেন্ট, আচ্ছা, এইটা অ্যাপ্লাই করবা তুমি কোন পর্যন্ত? একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। সো আমি তাহলে ভূমিকাবাদ দিয়ে যাই। ধরো আমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পেলাম, রাহাত ভাই কিন্তু আছে, চলে যায়নি, ঠিক আছে? প্রশ্নে ধরো তোমার প্রথমে বেশ কঠিন প্রশ্ন আসছে। আমার প্রথম 10টা প্রশ্নে রাহাত আমি 4টা প্রশ্ন পারছি, আর 6টা প্রশ্ন পারছি, 4টা প্রশ্ন পারিনি। আমার তখনই একটা ধুকবুক লাগা শুরু হয়েছে যে আমি কি আসলে ভালো করতে পারবো এই প্রশ্নে। কারণ তখন আমাকে কেউ আসলে আশ্বস্ত করে নাই যে প্রথমে কঠিন প্রশ্ন মানে পরে সহজ প্রশ্ন। আমি তোমাদের আশ্বস্ত করতে চাই, তোমার প্রথমে কঠিন প্রশ্ন মানে পরে সহজ প্রশ্ন। এইটা সবসময় কঠিন প্রশ্ন শুরুতে পাইলে এটা মনে মনে বলবা, ঠিক আছে? যে আমি শুরুতে কঠিন প্রশ্ন পাচ্ছি মানে আমার শেষে সহজ আসতেছে। সো শুরুতেই প্যানিকড হয়ে পরীক্ষা খারাপ করা যাবে না। আমি সামনে আগাই, আমাকে সামনে আগাই যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধরলাম প্রথম প্রশ্নটা ধরো আসছে, রক্তের pH কত? এটা সবাই পারো, 7.4। এটা তুমি দাগাইতে কতক্ষণ লাগবে? 2-3 সেকেন্ডে তুমি দাগাই ফেলতে পারবা, রাইট? মেডিকেলে 100টা প্রশ্নের জন্য সময় থাকে 60 মিনিট। একটা প্রশ্নের জন্য সময় কত? ম্যাথ দিয়ে দিলাম, একটা করতে পারবা? হিসাব করলে দেখবা যে এই যে রাহাত ভাইয়ের ম্যাথ কিন্তু জানা আছে। একটা কোশ্চেনের জন্য তুমি আসলে 36 সেকেন্ড টাইম পাও, বুঝছো? একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য 36 সেকেন্ড টাইম থাকে, কিন্তু তোমার এই প্রথম কোশ্চেন অ্যান্সার করতে তোমার টাইম লাগছে 2 সেকেন্ড। তো তোমার টাইম কিছুটা বাঁচতেছে। 2 নম্বর প্রশ্ন ধরে আসছে এরকমই জ্ঞানমূলক টাইপের, বাংলাদেশের রাজধানীর নাম কি? হ্যাঁ, তো এখানে আবার অপশনে দিয়ে দিল যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। তুমি কনফিউশনে পড়ে গেলা যে কোনটা দাগাবো, উত্তর না দক্ষিণ। রাজধানী আসলে ঢাকা, উত্তর দক্ষিণের কিছু নাই, ঠিক আছে? যাই হোক, তো এটা যদি চলে আসে এটাও তুমি পেরে গেলা। এগুলোতে তোমার টাইম লাগবে না, এগুলো দেখা মাত্র তুমি দাগাই ফেলবা। অনেকে রাহাত পেন্সিল নিয়ে যায়, পেন্সিল নিয়ে গিয়ে আগে পেন্সিল দিয়ে গোল্লা ভরাট করে, তারপরে কলম দিয়ে গোল্লা ভরাট করে। বলি, রিজবি যে পেন্সিলের কথা বলছে, এটা আমি একটু বলতে চাচ্ছি, এটা আমার লাইফে মানে আমার স্কুলের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। ও এই কাজটা করছে, ও এটা করছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। কি করছে আমি বলি, আমার বেস্ট ফ্রেন্ড আর কি স্কুলের, ও পেন্সিল দিয়ে ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সময় MCQ আসতো, আমি 2016 ব্যাচ, হ্যাঁ 16 ব্যাচে, তখন রিটেন আসে নাই, তখন পুরো 120 মার্কের হচ্ছে শুধু MCQ পরীক্ষা হইতো ঢাকা ইউনিভার্সিটিতে 1.5 ঘন্টা সময়। তো আমার বন্ধু কি করছে জানো, ফিজিক্সে 30টা প্রশ্ন আসতো, কেমিস্ট্রিতে 30টা, বায়োলজিতে 30টা, ম্যাথে 30টা, এরকম ছিল। আচ্ছা, তো আমার বন্ধু কি করছে, সে ম্যাথ হচ্ছে সে প্রশ্নপত্রে আগে দাগাইছে, মানে ম্যাথ করে করে সে প্রশ্নপত্রে আগে পেন্সিল দিয়ে দাগাইছে যে এটার অ্যান্সার ক, এটার অ্যান্সার খ। তার প্ল্যান ছিল সে শেষে এগুলা সব গোল্লা ভরাট করবে। পরে কি হয়েছে জানো, 1.5 ঘন্টা সময় চলে গেছে, আমার বন্ধুর খাতা হচ্ছে টান দিয়ে নিয়ে গেছে, ওএমআর টান দিয়ে নিয়ে গেছে, সে ম্যাথ মাত্র 3টা গোল্লা ভরাট করতে পারছে। অথচ বেচারা কিন্তু ম্যাথে খুবই ভালো ছিল, ও ম্যাথে মনে করো 30-এর মধ্যে মিনিমাম 20-এর উপরে পাইতো।
ও যে অ্যান্সারগুলো করছে, কিন্তু সে পেন্সিল দিয়ে প্রশ্নে দাগাইছে, ফার্স্টে ভাবছে পরে তুলবে, স্টাইল করতে গেছে, লাস্টে আর ওএমআরে তুলতে পারে নাই, তার আগেই খাতা নিয়ে গেছে, সে ম্যাথে 3টা দাগাইছে, ম্যাথে মনে হয় এর মধ্যে তাও একটা লাস্টে একটা ভুল গেছে, 3টার মধ্যে হচ্ছে 2টা হয়েছে আর একটা ভুল, বুঝতেই পারতেছে একদম ডিজাস্টার, ওর ডিউর চান্স মিস হয়ে গেছে। এই ডিউর চান্স মিস হওয়ার পিছনে সবচেয়ে বড় ভুলটা ওর ছিল এটাই, যে ও প্রথমেই পেন্সিল দিয়ে আগে প্রশ্নে দাগাইছে, দেন ভাবছে এটা পরে ওএমআর ফিল আপ করবে। তো এই কাজগুলা সাবধান, অ্যাডমিশনে করা যাবে না। অ্যাডমিশনে এত তোমার টাইমের এত লাক্সারি নাই যে তুমি আগে হচ্ছে পেন্সিল দিয়ে প্রশ্নে দাগাবা বা পেন্সিল দিয়ে ওএমআর একটু ছোট্ট করে দাগায় রাখবা, পরে আবার কলম দিয়ে গোলা ভরাট করবা। বিশ্বাস করে এত টাইম তুমি পাবা না। তুমি একটা প্রশ্ন পারো মানে তোমার ওএমআর একটা দাগানো হয়ে যাবে, 2টা প্রশ্ন পারো মানে ভাই তোমার ওএমআর 2টা দাগানো শেষ। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই ভুল করো না, আমার বেস্ট ফ্রেন্ড নিজে সাফার করছে এটা অ্যাডমিশনে, একদম বাস্তব ঘটনা। এক্স্যাক্টলি। তো ভাইয়া বলে দিচ্ছেন, যেটা পারবো সেটা দাগাই ফেলবো, এত নকশা করার টাইম নেই, এত এত মানে 1 ঘন্টা সময়ের মধ্যে আমি এগুলো করার সুযোগ নাই। 3 নম্বর প্রশ্নে ধরো তোমার একটু জটিল একটা ব্যাপার আসছে। আমরা যদি লাস্ট ইয়ার মেডিকেল কোশ্চেন দেখি, বায়োলজি কোশ্চেনগুলো ভালোই ট্রিকি ছিল, দুধ ভাত ছিল না, এবং অপশনের বড় বড় থাকা অপশন বা চিন্তা করার মতো অপশন ছিল। তো এই অপশনগুলো পড়ে তুমি ধরো প্রথমে বুঝতে পারো নাই যে অ্যান্সার আসলে কোনটা হবে, 4টা অপশন পড়ে তুমি বুঝো নাই। তুমি যদি এখানে আটকে যাও, তুমি যদি কলম কামড়াইতে থাকো, ঘড়ির কাঁটা তোমার জন্য থেমে থাকবে না, ঘড়ির কাঁটা চলবে, সময় যাবে এবং তুমি সময় হারাচ্ছ। তোমাকে মাথায় রাখতে হবে, কঠিন প্রশ্নে 1 নাম্বার, সহজ প্রশ্নেও 1 নাম্বার। কঠিন প্রশ্নে আটকে থাকা মানে চরম বোকামি। আমি তাহলে কি সাজেশন দিব? যেই প্রশ্নটা তোমার জন্য মনে হচ্ছে একবার পড়ে তুমি পারছো না, সেটাকে তুমি স্কিপ করবা। স্কিপ কিভাবে করবা? স্কিপ করা মানে জাস্ট এটা রেখে তুমি 4 নাম্বারে চলে আসবা, কিন্তু তুমি তোমার প্রশ্নপত্রে দাগাইতে পারবা। মার্কিট ওএমআরে কোনো দাগ দেওয়া যাবে না, কোনোভাবে ওএমআরে দাগ দেওয়া যাবে না। মনে করো পরীক্ষার আগের রাতে তুমি ঘুমাও নাই, না ঘুমায় পরীক্ষা দিতে গেছো, পরীক্ষার মধ্যে একটু করে ঘুমাই পড়ছো, এরকম করে একটা দাগ লেগে গেছে ওএমআর, ঠিক আছে? তাহলে কিন্তু যে কয়টার উপর দিয়ে দাগ গেছে এগুলা কিন্তু মানে রিস্কে পড়ে যাবে, বুঝছো? তাহলে ওএমআরে কোনো দাগ দেওয়া যাবে না, প্রশ্নে দাগানো যাবে। তো প্রশ্নে ধরো আমি এখানে সবগুলাই গোল্লা দিয়ে ফেলছি আগে। যাই হোক, যেটা তুমি স্কিপ করছো ওইটা তুমি ক্রস, মানে না ক্রস দিলে কি আবার ওদের মনে করছে একটা নেগেটিভ চলে আসে যে এটা ক্রস, এটা আমি পারবোই না, এটা পড়ার দেখতেই চায় না। সেই জন্য আমি ক্রস, মানে তোমাদের তো মানে মেন্টাল গেম খেলতে হয় তোমাদের সাথে, বুঝছো? ক্রস দিতে পারো, কিন্তু গোল্লা দিয়ে দাও, যে গোল্লা দিয়ে তুমি মার্ক করে রাখলা যে এইটা আমি পরে এসে দেখবো, স্কিপ্ট। 4 নাম্বারে ধরো সোজা প্রশ্ন আসছে, পারছো। 5 নাম্বারে গিয়ে দেখো একটা ম্যাথ আসছে। ম্যাথ মানে কি? মানে ম্যাথ মানে ম্যাথমেটিক্সের ম্যাথ না, কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, ঠিক আছে? এবং তোমার কাছে মনে হচ্ছে এই ম্যাথ না পারলে আমার জীবন বৃথা, আমি করছি ইঞ্জিনিয়ারিং কোচিং, আমি করছি ভার্সিটি কোচিং, বা আমি তো এইগুলোর প্রিপারেশনে নিচ্ছি, আমি তো ম্যাথ ভালো পারি, তা আমার জীবনের সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে নেয় যে এই ম্যাথ আমার পারতেই হবে, না পারলে আমার এই কী হইলো পরীক্ষা। ওই যে মাথায় রাখতে হবে, ম্যাথেও 1 নাম্বার, প্রথম প্রশ্নেও 1 নাম্বারই ছিল, তাই না? এখন ধরো ম্যাথ আসছে হচ্ছে যে ভর 10 কেজি, বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, ভর বেগ কত? এইটা যদি তুমি ফেলে আসো তাহলে বোকামি হবে। এটা তো 120 কেজি মিটার পার সেকেন্ড, এটা তুমি দাগাই ফেলবা। কিন্তু যদি ম্যাথ হয় বড়, ধরো তুমি ম্যাথটা করছো 3 মিনিট লাগায়, 3 মিনিট লাগায় ম্যাথ করার পরে তুমি দেখছো যে এখানে যে অ্যান্সার দেওয়া আছে 4টা অপশন, অপশনের মধ্যে তোমার অ্যান্সার নাই, তাহলে 3 মিনিট তোমার লস গেল না পুরাই? বড় ম্যাথ হইলে স্কিপ করো, সোজা ম্যাথ হলে করে ফেলো, মুখে মুখে ইজি, টাইম লাগলো না। কিন্তু বড় ম্যাথ হলে স্কিপ করে যাও, পরে এটা ওই যে পরে আমরা সলভ করব, ঠিক আছে? যদি এখানে তুমি 3 মিনিট সময় নষ্ট করো, এটার কনসিকুয়েন্স তোমাকে বলি, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল হচ্ছে তুমি যখন 95 নাম্বার প্রশ্নে থাকবা, স্যার বলবে এই খাতা দাও, টাইম শেষ। অথচ 100 পর্যন্ত, এই যে 96 থেকে 100 পর্যন্ত যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন ধরো 1, 2 এর মতো সোজা ছিল, তোমার 30 সেকেন্ড সময় দিলে তুমি এই 5টা প্রশ্ন গ্যাট গ্যাট দাগাই ফেলতে পারতা। কিন্তু তুমি বিলাসিতা করে অঙ্কে 3 মিনিট সময় দিয়ে আসছো, এগুলোর জন্য লাস্টের 5টা দেখারই সময় পাও নাই। তাহলে বুঝছো এটা কি করা যাবে কখনো 100টা প্রশ্নের পরীক্ষাতে? কখনো না। মনে থাকবে? তাহলে ভাই আপনার সাজেশন কি? আমার সাজেশন শুরু থেকে 100 পর্যন্ত দেখে ফেলতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান চলে আসতে হবে এই পর্যন্ত। কতক্ষণ সময় নিব? অন এন এভারেজ 35 to 40 মিনিট টাইম নিব আমরা 100টা প্রশ্ন দেখার জন্যে। প্রথম দেখায় কয়টা দাগাবো সব আমি জানি তোমাদের প্রশ্ন, এই জন্য করে করে বলে দিচ্ছি। প্রথম দেখায় যদি তোমার প্রিপারেশন ভালো হয়, আই বিলিভ যে তুমি 60 থেকে 70টা দাগায় ফেলতে পারবা, যদি প্রিপারেশন ভালো হয়, ঠিক আছে? আমি কোচিংয়ের পরীক্ষাগুলোতে আমি দেখতাম যে আমি 80-80 কাছাকাছি দাগায় ফেলতে পারতাম, কিন্তু মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় রাহাত আমি দাগাইছি মাত্র 69টা। কারণ আমি ওই দিন অনেক কনজারভেটিভ ছিলাম, আমার একটু কনফিউশন লাগলে আচ্ছা ঠিক আছে এটা আমি পরে দাগাই। তো এই জন্য না আমার একটু ভয় ভয় লাগছে যে আই রে, এটা তো আমার কোচিংয়ের পরীক্ষার মতো হচ্ছে না। আমার তখন কেউ বলে নাই যে আসলে আমি 83 পাইলেও যে ঢাকা মেডিকেলে পাবো,
ঠিক আছে, আমি এই স্ট্যাটগুলো জানতামই না। আজকে তোমার 2 মিনিটে যতগুলো স্ট্যাট দিচ্ছি, এই স্ট্যাটগুলো আমাদের সময় আমরা জানতামই না কত পাইতে হবে। আমি 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 জাস্ট একটা জিনিস বলি, আমি পরীক্ষা দিয়ে, আমি মেডিকেল পরীক্ষা দিয়ে আমি 3 দিন কারো ফোন পর্যন্ত ধরি নাই। আমার বারবার মনে হচ্ছিল ঢাকা মেডিকেল মিস হয়ে গেছে। ওই যে সেম, আমি স্ট্যাট জানতাম না যে কত পাইলে ডিএমসিতে চান্স পাওয়া যায়, আমি জানতাম না। আমার বারবার কেন জানি মনে হচ্ছিল আমি হয়তো বা চান্স পাইলো মানে আমি ডিএমসি পাচ্ছি না, ঢাকার বাইরে কোথাও চান্স পাবো। আমার মন খুব খারাপ ছিল, কারণ আমি ছোটবেলায় আমার স্কুল কলেজ সব ঢাকায় ছিল, তো আমার স্বপ্ন ছিল যে আমি ঢাকাতেই থাকবো। তো মানে আমি জানতামই না যে আসলে কত পাইলে কি হয়। পরীক্ষা আমার কাছে মনে হয়েছে পরীক্ষা জঘন্য পরীক্ষা দিয়েছি, মানে খুব মন খারাপ ছিল, খুবই মন খারাপ ছিল। আমি 3 দিন আমার বন্ধু বান্ধব যত ফোন দিয়েছে আমি কারো ফোনও ধরি নাই, এবং আব্বুরে বলে দিছি এক্সপেকটেশন রাখো না, ছেলে ডিএমসিতে পাচ্ছে না, এটা ধরে রাখায়। মানে আমি পরীক্ষার হল থেকে বেরোয় আব্বা আম্মুর হাসি মুখটাকে একদম বেজার করে দিছি এই কথাটা বলে, যে ছেলে মনে হয় না ডিএমসিতে পাবে, চান্স পাবো হয়তো বা, কিন্তু হয়তো ঢাকার মধ্যেই পাবো না। আমি এটা ভাবছিলাম, কারণ স্ট্যাট জানতাম না আসলে কত পাইলে ডিএমসি হয়, এগুলো কিছুই জানতাম না, গাইডলাইন ছিল না আমাদের টাইমে। একদম রাহাতের কথা একদম অবিকল আমার ক্ষেত্রে সত্য। আমি রাহাতের কাছে এই ব্যাপারটা আজকেই জানলাম। আমি হল থেকে বের হয়ে আমার বাবা জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন দিছিস, আমি বলছি যে ছেলে মেডিকেলে চান্স পাবে তোমার, কিন্তু ডিএমসি বোধহয় আর হচ্ছে না। কারণ আমাদের কনসেপ্ট কি ছিল, আমরা কোচিংয়ে যেই লেভেলে পরীক্ষা দিই, মেইন পরীক্ষাটা না ওইটা দিতে পারি নাই। আমি ভাবছি 85 উপরে না পেলে ডিএমসি। এক্স্যাক্টলি, আমারও ফিল হয়েছে যে আমি 83-84 পাবো, তো এটা পাইলে তো আর মানে ডিএমসি পাওয়া যাবে। মানুষজন বলতেছে পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, মানুষ আবার আরেকটা কাহিনী হয়েছে, আমার স্কুলের ফ্রেন্ড যারা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিছে, মেডিকেলে নেও নাই, ওরাও একই হলে পরীক্ষা দিছে, বুঝছো? একই হল বলতে ধরো আমি 3 তলায় পরীক্ষা দিছে, ওর 2 তলায় সিট পড়ছে। সে বের হয়ে আমারে বলতেছে আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে বন্ধু 90টা দাগায় ফেলছি, একদম সহজ, এর থেকে সহজ প্রশ্ন আর আসেই না। ও নাকি মানে 89 পাবে এরকম বলতেছে। মেডিকেল পরীক্ষা দিয়ে দেখবো অনেক ছাত্রছাত্রী বলবে 95টা কনফার্ম, 94টা কনফার্ম। তো এই জিনিসটা তো আমি এখন পরিচিত, বাট তখন তো আমি এইসবের সাথে পরিচিত ছিলাম না। আমি তো ভাবছি খাইছে আমার ইঞ্জিনিয়ারিং বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ও 90 89 পাওয়া যাবে, আর তাইলে তো আমি ভাবছি পুরো ডিজাস্টার। আমি তো তার মানে চান্সই নেই আমার কোনো, এই জন্য আরো মন খারাপ হয়ে গেছিল, বুঝছো? এই জিনিসটা তোমরাও ফিল করবা, বাট এই যে আমরা তোমাদেরকে আগে থেকেই বাস্তবতাগুলো বলে দিচ্ছি, তোমাদের জন্য দেখবা যে একটু ভরসা পাবা তোমরা। আমাদের সময় এগুলো কেউ বলে না আমাদেরকে, বুঝছো? এক্স্যাক্টলি, আমরা আমাদের রেজাল্টের গল্পটাও লাস্ট অংশে একটু করে রাখতে পারি, কিন্তু তার আগে আমরা যে ব্যাপারটাই ছিলাম এটা শেষ করে তারপর আমরা রাহাতের ওই কথার লেজ ধরে আমরা আবার ফিরবো। আমরা যেটা বলছিলাম যে প্রথম দেখায় 25 থেকে 40 মিনিটে তুমি 60 থেকে 70টা দাগায় ফেলার চেষ্টা করবা। তো আমি দেখলাম যে আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমার হাতে তখন সময় ছিল 25 মিনিট, আমার কোশ্চেন বাকি ছিল হচ্ছে 31টা। এবার প্রথম যাদেরকে আমি ফেলে আসছিলাম, যাদেরকে আমার কাছে প্রথম দেখায় কঠিন মনে হয়েছে, ট্রাস্ট মি দ্বিতীয় দেখায় আমার কাছে এগুলোকে সহজ মনে হয়েছে। কারণ কি, আমি যখন পরীক্ষা দিতে বসছি প্রথমে, আমি টোটাল সব ইনফরমেশন মাথায় নিয়ে বসছি। 100টা প্রশ্ন দেখে ফেলার পরে আমার ব্রেইন সর্ট আউট করে ফেলেছে যে এই তথ্যগুলো অর্জনের দরকার আর এইগুলো দরকার নাই। ফলে আমার তখন দ্বিতীয়বার এসে দেখে তথ্য খুঁজে পেতে বা ব্যাপারটা গেস করতে ইজি হয়েছে। এরকম অজস্র গল্প আমি শুনেছি। ধরো এই যে একটা প্রশ্ন কনফিউশন, দুইটার মধ্যে ভাবতেছে আচ্ছা দাগাই দিই, এই যে তড়িঘড়ি করে দাগাই দিল, 5টা প্রশ্ন পার করার পরে সে বুঝতে পারে হায় হায় এটা তো এটা না, এটা তো এইটা হইতো। তো ও যদি জাস্ট না দাগাইতো, একটু পরেই কিন্তু ওর ব্রেইন ওকে উত্তরটা বলে দিচ্ছে, কিন্তু ও অপেক্ষা করে নাই। দ্যাটস ওয়াই ও আসলে ভুলটা দাগাই ফেলছে। সেই জন্য বলবো যেগুলোতে কনফিউশন ফেলে আসো, শেষে গিয়ে এগুলো নিয়ে কাজ করো। সো আমি বেসিকলি 25 মিনিটে 31টা প্রশ্ন ছিল, তো আমি দেখে দেখে মোটামুটি 98টা প্রশ্ন দাগিয়েছি। 2টা প্রশ্ন আমার বাকি ছিল, এই 2টা প্রশ্ন আমি আসলে একদমই পারি না, একদমই পারি না, তাই আমি এই 2টা দাগাই নেই। আমি শেষে 5 মিনিট বসেছিলাম, তাও দাগাই নেই। তো এই 98টা প্রশ্নের মধ্যে আমার হয়েছিল হচ্ছে 88টা, এবং 10টা ভুল যাওয়ার জন্য আমার মাইনাস গিয়েছিল 2.5। তা আমার মার্কস ছিল 85.5। আমার বছরে এটাই সেরা মার্ক ছিল। আমার ব্যাচে সেকেন্ড হয়েছিল আমার বন্ধু শুভ মহাজন, ওরও 88টা হয়েছিল, বুঝছো? কিন্তু ও দাগাইছিল আসলে 99টা। দ্যাটস ওয়াই ওর আসলে মাইনাস 2.75 হয়েছে, ফলে ও পেয়েছে 85.25। তো এই আর কি, খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা নাম্বার ছিল আমাদের সময়। তো আমি খালি চিন্তা করি লাস্টের 2 মিনিটে যদি আমি 2টা খুব ইচ্ছে করছে দাগাই দিই, কারণ কোচিংয়ের প্রশ্নগুলোতে আমি কিছু ছাড়তাম না, ভাবতাম যে আচ্ছা গেস করে দাগাই দিই। কিন্তু আমি যদি 2টা দাগায় ভুল খাইতাম তাহলে হয়তো আমার পজিশন ফার্স্ট নাও আসতে পারতো। যদিও আমরা এখন জানি রাহাতের কাছে, আমার কাছে, অন্তরের কাছে এই পজিশন এগুলো আসলে কোনো ব্যাপারই না, কিন্তু তোমাদের কাছে এগুলো হয়তো অনেক ব্যাপার। তো যাই হোক, এই ছিল ব্যাপার। আর এখানে এডিশনাল আরেকটা ব্যাপারে তোমাদের কনফিউশন থাকে যে ভাই A B C D 4টা অপশন,
এর মধ্যে আমার দুইটার মধ্যে কনফিউশন, বি আর সি অ্যান্সার হবে না, অ্যান্সার এ আর ডি এর মধ্যে লুকায় আছে, কোনটা হবে আসলে অ্যান্সার? আমরা কি এইটা দাগাবো কিনা? আমি দুইটার মধ্যে কনফিউশন। রাহাত তুই কি করবি? তোমরা তোমাদের মতামত দিতে পারো, রাহাত ভাইয়ের মতামত শুনি। আচ্ছা, আমি হলে অবশ্যই দাগাবো, বা আমি দাগায় আসছি। আসলে এটার লজিকটা কি, আমি জাস্ট একটু হালকা করে ম্যাথমেটিক্যাল একটা লজিক দিই। ধরো তুমি 10টা প্রশ্নে তুমি ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, যে তুমি বুঝতেছো যে এটা বি এবং সি, এটা হবে না, তুমি শিওর যে এটা হয়, বা হয়তো এটা হবে, নয়তো এটা হবে। ধরো এরকম 10টা প্রশ্ন হয়েছে। আচ্ছা, আমরা ম্যাথের সম্ভাবনা করি, হ্যাঁ, তোমরা ম্যাথের সম্ভাবনা পড়ে আসছো। ধরো এরকম 10টা প্রশ্নে ডাবল অ্যান্সারের মধ্যে তুমি কনফিউজ, যে হয় এটা নয়তো এটা, শিওর তুমি দুইটার যে কোনো একটা হবে। তাহলে এইরকম প্রশ্ন তুমি অবশ্যই দাগাবা। ধরো এই যে 10টা প্রশ্নের মধ্যে সম্ভাবনার অঙ্ক যদি করি, যেহেতু দুইটা অ্যান্সারের মধ্যে কনফিউজড, ধরো এর মধ্যে তোমার 5টা হবে সম্ভাবনা, পুরা ম্যাথ, আর ধরো 5টা ভুল গেছে, ঠিক আছে, তাহলে 5টা হলে তুমি কত মার্ক এক্সট্রা পেলা? +5 পেলা। আর এই যে 5টা ভুল গেল, তুমি কত মাইনাস হলো? তোমার 1.25। তো সব মিলে +5 আর -1.25, দুইটাকে নিট করে যদি আমি হিসাব করি, তোমার ঝুড়িতে অতি মূল্যবান 3.75 মার্কস যোগ হয়েছে, অতি মূল্যবান। এই মার্কসটাই দেখা যাবে যে কারো মেডিকেলে চান্স পাওয়া না পাওয়ার কিন্তু পার্থক্য করে দিবে, বা কারো ঢাকা মেডিকেলে চান্স পাওয়া না পাওয়ার পার্থক্য করে দিবে এই মার্কসটাই। এই জন্য অবশ্যই ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, অর্থাৎ তুমি দুইটা অপশনের যে কোনো একটা হবে শিওর, অবশ্যই দাগাবা। এবং তোমাকে আরেকটা ছোট্ট করে কথা বলি, আমাদের যেই সমস্ত বন্ধুরা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সবাই ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড। এই সমস্ত প্রশ্ন সবাই দাগাইছে, আমি দাগাইছি, আমার সামনের জন দাগাইছে, আমার পিছনের জন দাগাইছে। মানে আমরা তো চান্স পাওয়ার পরে যখন মেডিকেলে ক্লাস হয়, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, কার অ্যাডমিশন কেমন ছিল, এক্সপিরিয়েন্সটা। তো আমি একটা জিনিস দেখছি, ডিএমসিতে যারা চান্স পাইছে ভাই, সবাই ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, এরকম প্রশ্ন একটাও বাদ দিয়ে আসে নাই, সবগুলা দাগাইছে, বুঝছো? তো ক্লিয়ার কাট অ্যান্সার পেলা। এখন প্রশ্ন হচ্ছে যে কয়টা দাগাবো। তার আগে বলি, ভাইয়ের কথা ঠিকঠাক মতো বুঝতে হবে। ভাই কোনগুলো রিস্ক নিতে বলেছে, কোনগুলো দাগাইতে বলছে, দুইটার মধ্যে কনফিউশন থাকলে, যদি রাহাত ভাইয়ের এই ম্যাথমেটিশিয়ান রাহাত ভাইয়ের এই কথাকে যদি ভুলভাবে ইন্টারপ্রিট করো, তোমরা যদি বলো যে রাহাত ভাই বলছে যে 3টার মধ্যে কনফিউশন থাকলে একটা দাগাই দিবা, তাহলে হবে। বা ভাই বলছে 4টার মধ্যে তো একটা উত্তর আছেই, বিসমিল্লাহ বলে দাগাবা, তাইলে হবে। 2টার মধ্যে কনফিউশন থাকলে দাগাবা, এর বেশি থাকলে দাগাবা না, স্কিপ করে আসবা, ঠিক আছে? আচ্ছা, কয়টা দাগাইতে হবে? রাহাত ভাই যেটা বললো যে ডিএমসিতে পাইতে গেলে তোমার নাম্বার এখন যেটা লাগে রিসেন্ট ইয়ার্সে 83-84 লাগে। এখন কেউ যদি ধরো 85টা দাগায় আসে, তাহলে কি সে ডিএমসিতে পাবে? ইটস সো টাফ, সো টাফ। 85 দাগায় 83 পাওয়া, তো তোমার কয়েকটা এরকম রিস্ক না নিলে আসলে তোমার ওই নাম্বারটা উঠবে না। তো চেষ্টা করবা ক্যালকুলেটিভভাবে রিস্ক নিতে। তো কয়টা দাগাবো আসলে? আমি যদি এই রেঞ্জটা বলি, আমি বলবো যে 90 থেকে 95টা একটা ভালো নাম্বার, ভালো রেঞ্জ। রাত কি বলিস? খুব কঠিন হইলে তুমি 85 দাগাইলে, কিন্তু 85-র কম দাগানোটাকে একটু রিস্কি মনে হয়। যে তোমার মনে হবে, তোমার বন্ধু কেউ বলবে যে আমি 75টা দাগায় আসছি, আমার 75ই হবে, আমি মেডিকেলে চান্স পেয়ে যাব। কিন্তু ও তো দাগাইছে কি জানো? ও দাগাইছে হচ্ছে থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করা হয়। এটা কি হয়েছে? তো ভুল গেছে। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়, তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে। তো এটা ও ভাবতেছে ও সঠিক দাগাইছে, আসলে সঠিক দাগায় নাই। তো এরকম করে আমাদের অজান্তে অনেকগুলো ভুল হয়ে যায়। সেই সুযোগটা রাখার জন্য একটু বেশি দাগাইতে হবে। যদিও আমার একটা স্টুডেন্ট আসলে গত বছর ছিল এরকম, ও 77টা দাগায় আসছে, রংপুর মেডিকেলে চান্স পাইছে। এরকম এক্সেপশনাল খুবই কম, বুঝছো? এক্সেপশনাল এরকম ব্যাপারগুলো খুবই কম। আচ্ছা রাহাত, আমরা আমাদের বইগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের যে 14 সেট বই আছে, অন্তর তুইও যদি একটু আমাদের সাথে সঙ্গ দিস তাহলে ভালো হয়। এবং রাহাত, আমি তোর কাছে একটু করে শুনতে চাইবো যে আমাদের ওদের সাথে এত গল্প করার সুযোগ আসলে আমাদের তেমন একটা হবে না। আমরা আমাদের লাইভের শেষ অংশে গিয়ে তোর কাছে শুনতে চাইবো যে তুই যেদিন ডিএমসি রেজাল্টটা তুই জানতে পারছিস, তোর ফ্যামিলির অবস্থা কী ছিল, তোর বাবা মার অনুভূতি কী ছিল। আর আমিও অল্প করে একটু করে এটা ওদের সাথে শেয়ার করতে, পুরনো অনুভূতিটা শেয়ার করতে ভালো লাগবে। অন্তর তুই যদি একটু আসতি। অন্তর ভাইরে কি বলবো, অন্তর ভাই তো অনুভূতির পর অনুভূতি। হ্যাঁ, বুয়েট, মেডিকেল, ঢাবি, এর অনুভূতি দিয়ে লাভ নাই, ঠিক আছে? অনুভূতিহীন। আচ্ছা, এখন এই যে আমরা কিন্তু তোমাদের জন্য অনেক বই বানাইছি, ঠিক আছে? তো ভাই মেইন বই বাদ দিয়ে এইসব বই পড়বো কিনা? না, মেইন বই বাদ দিয়ে এসব বই পড়বো না, মেইন বই পড়ার পরে এসব বই পড়তে পারো, ঠিক আছে? অনেকগুলো বই, এই যেগুলো সব আমাদের বানানো বই, ওকে। ঠিক আছে? তো এখন এখানে টোটাল হচ্ছে 14টা বই আছে। এগুলো হচ্ছে তোমাদের 24-এর বই, মানে আমাদের 24 ব্যাচ অলরেডি এই বইটা পাচ্ছে। তো তোমরা যারা প্রি মেডিকেলে যুক্ত হবা তারা চাইলে আমাদের কাছ থেকে এই বইগুলো পারচেজ করতে পারবে, নিতে পারবে। আমাদের কোর্স পেমেন্ট এবং বইয়ের পেমেন্ট কিন্তু একদম আমরা আলাদা রাখছি, যাতে তোমরা তোমাদের সুবিধা মতো, তোমাদের যাদের দরকার এবং সেই বইগুলো তোমরা সেভাবে কালেক্ট করতে পারো, ঠিক আছে? এবং এই বইগুলোর মধ্যে কি কি আছে, যেমন এই যে বইটা এক্স ফ্যাক্টর দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু ওএমআর ইনক্লুড করা আছে।
ওএমআর ইনক্লুড করার অর্থ কি, তুমি এখানে বসে বসে পরীক্ষা দিতে পারবা, সোজা হিসাব। তুমি এখানে বসে বসে অফলাইনের মতো করে পরীক্ষা দিতে পারবা। এই যে ভাই আপনাদের কমপ্লিট জিকে বই আছে কিনা, আমি জিকে বই কোনটা পড়বো, এই যে আমাদের জিকে বই আছে, তুমি এটা পড়বা, কোনো সমস্যা নাই। তারপরে এই যে দেখো এটা কি, এটা হচ্ছে এই বইটার মধ্যে বিভিন্ন রকম ট্রিক্স দেওয়া আছে, বিভিন্ন চ্যাপ্টারের ছন্দ যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে এখানে। তারপরে কি, তারপরে এই যে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামার বই। গ্রামার বইয়ের মধ্যে কি মেডিকেলে আসা, তারপরে বিসিএসে আসা, ভার্সিটিতে সবগুলো প্রশ্ন, রুলস সহ, ব্যাখ্যা সহ, এক্সপ্লেনেশন সহ এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইংলিশের কিন্তু টোটাল 2টা বই। ইংলিশ তোমরা জানো যে ভোকাবুলারি নিয়ে কিন্তু তোমরা অনেক সমস্যায় পড়ো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে হয়, যেটা সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরকম অনেক সমস্যা থাকে, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওটা ওদেরকে বললেই হবে। তো এই যে ভোকাবুলারির জন্য কিন্তু আমাদের আলাদা একটা বই আছে, যে বইটা পড়ে তুমি ভোকাবুলারির উপরে একদম একটা ভালো কি দখল নিতে পারবে, ঠিক আছে। যেমন এই যে বইগুলো দেখো, ফিজিক্স স্টেশন, তারপরে হচ্ছে বায়োলজি স্টেশন, এইরকম টাইপের কয়েকটা বই আছে। এই বইগুলোর মধ্যে প্র্যাকটিস প্রশ্ন আছে এবং মেইন বইয়ের অনুশীলনী এবং এক্সট্রা রাইটের অনুশীলনী ব্যাখ্যা সহ অ্যাড করা আছে, যাতে করে তোমার কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। টোটাল এরকম বই আছে 6টা পেপারের জন্য 6টা বই, ওকে। এবং এই বইগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস প্রশ্ন অ্যাড করা আছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাক কভারটা একটু স্পেশাল, কারণ ইন্সপিরেশনাল। এখানে পুরো অডিটোরিয়াম ভর্তি, 1200 মানুষের যেখানে সিট, সেই অডিটোরিয়াম ভর্তি স্টুডেন্ট, যারা চান্স প্রাপ্ত স্টুডেন্ট। তোমরা জানো যে 23 ব্যাচে আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 300, এবং এই 3000, এই 3000-এর মধ্যে 900+ স্টুডেন্ট কিন্তু মেডিকেল এবং সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোতে চান্স পেয়েছে, মানে প্রায় প্রতি 3 জনে 1 জন, ঠিক আছে। তোমরা যারা শুরু থেকে একটা পারফেক্ট ফ্রেশ স্টার্ট দিবা আমাদের সাথে, তাদের কিন্তু তাদের ছবিগুলো এখানে আসবে। 26-এ যারা প্রি মেডিকেল করবে ওদের হাতে যে বই যাবে, মানে 26-এ না 27-এ যারা প্রি মেডিকেল করবে, অনেস্টলি সেইখানে তোমাদের ছবি থাকবে, আসলে সেইখানে 25 ব্যাচের চান্স প্রাপ্তদের ছবি থাকবে ইনশাল্লাহ। এই আর কি অন্তর বই নিয়ে আর এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, মেইন বই তোমাদেরকে আমরা ধরে ধরে পড়া দেবো। ভাই মেইন বইগুলোর কি লেটেস্ট বইয়ের পিডিএফ দিবেন না? অবশ্যই দিব। এক্সট্রা রাইটারের পিডিএফ দিবেন না? অবশ্যই দিব। এক্সট্রা রাইটারের কি আলাদা আপনাদের বই আছে কিনা, এটার জন্য আলাদা একটা বই আছে, নাম হচ্ছে এক্সট্রা ইনফো হ্যাক নামে, ঠিক আছে। এই জায়গায় এই যে দেখাই, হ্যাঁ এই যে আলাদা একটা বই আছে, ঠিক আছে। মানে তোমার যা দরকার সবই তুমি এই কোর্সের মধ্যে আলটিমেটলি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর বইগুলোকে আমরা অপশনাল রাখছি, যাতে তোমাদের উপরে একটা টাকার বিশাল বার্ডেন না পড়ে, ঠিক আছে। এবং বইগুলো কতটুকু প্রিমিয়াম বুঝতেই পারতেছো, ঠিক আছে। কোনো একটা অফলাইন কোচিংয়ে তুমি যদি ভর্তি হও, এই টাইপের বইগুলো নিতে আমি বলবো যে প্রায় 7-8 হাজার টাকা গুনতে হয়, যেখানে এই বইগুলো আমরা একদম জাস্ট মোটামুটি প্রিন্টিং কস্টে তোমাদেরকে দিয়ে দিব, মানে ভর্তুকি দিয়ে আসলে তোমাদেরকে দেওয়া হচ্ছে আসলে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে পুরো আমাদের মডিউল। আর 17 তারিখে তোমাদের সাথে একটা সেশন আছে, ওই সেশনটা শুধু আমার সাথে হবে, ঠিক আছে। এই জন্য আজকে আমি খুব একটা কথা বলার আগ্রহ প্রকাশ করতেছি না। ওই দিন আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে তোমরা আমাদের ওয়েব অ্যাপে ক্লাসগুলো করবা। এখানে ওয়েব অ্যাপের মধ্যে ক্লাসের মধ্যে কিন্তু স্পিড বাড়ানো যায়, কমানো যায়, তারপর হচ্ছে তোমার কোয়ালিটি কম বেশি করা যায়, ঠিক আছে। কোথায় কোন ক্লাসগুলো কিভাবে সাজানো আছে, তুমি কিভাবে খুঁজে পাবা, এই ব্যাপারগুলো আমি সুন্দর করে বুঝাই দেবো। তারপর গ্রুপের মধ্যে কোথায় তোমার ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, আমাদের এক্সামগুলো কিভাবে সাজানো থাকবে, ক্লাসগুলো কিভাবে সাজানো থাকবে, সব কিছু আমি সুন্দর করে বলে দিব। ওই লাইভ কেউ মিস করবা না, অবশ্যই 17 তারিখে ওই লাইভটা হবে। ওই লাইভ যদি মিস করো তাহলে দেখবা যে হাজারো প্রশ্ন থেকে যাবে, তুমি এই প্রশ্ন আর শেষ হবে না। ওই লাইভে আমার সাথে থেকে বিস্তারিত সব কিছু শিখে নিবা, ঠিক আছে। এবং আজকে লাইভের পরপরই দ্রুত ভর্তি হয়ে যাও যারা ভর্তি হও নাই। এবং যারা ভর্তি হওয়ার জন্য আমাদের যে পেজ থেকে লাইভ হচ্ছে, দেখবা রোড ডিএমসি 2.0, গ্র্যাভিটি মেডিটেশন, এই পেজগুলোতে মেসেজ দিয়ে বলবা ভাই আমি 25 ব্যাচ, আমি ভর্তি হতে চাই। বাকিটা ওরাই বুঝে নিবে যে তুমি এখন কি চাচ্ছ, তোমাদের কিভাবে ভর্তি হতে হবে এই বিষয়ে আমাদের একদম সুন্দর করে ভিডিও বানায় দেওয়া আছে, ঠিক আছে। একদম সুন্দর করে ভিডিও বানানো আছে, এই ভিডিও তোমরা দেখলেই ভর্তি হতে পারবে, ওকে। আমরা আমাদের রাহাত ভাইয়ের কাছ থেকে একটু করে শুনবো যে রাহাত ভাই যখন চান্স পাইছিল, রাহাত ভাই যখন যে রেজাল্টটা জানতে পেরেছেন, এক্সাম দেওয়ার পরের অনুভূতি তো ভাই বললেনই যে ভাই মনে করছেন যে মানে ডিএমসিতে চান্স পাবেন না। তো এরপরে আসলে চান্স যখন রেজাল্টটা জানতে পারলো, তখন আসলে রাহাতের বা আঙ্কেল আন্টির কি অনুভূতি ছিল? ও রাহাত বোধহয় এখন এখানে লিখতেছে যে আমাদের ওয়েবসাইটের ব্যাপারটা আমি একটু বলে দেই, অথবা রাহাত তুই বল।
তোমরা যারা ভর্তি হতে চাও 3 ভাবে ভর্তি হতে পারবা। একটা হচ্ছে আমাদের 2টা পেজ আছে, গ্র্যাভিটি মেডিস্টেশন অথবা রোড টু ডিএমসি 2.0, এই 2 পেজে মেসেজ দিয়েও ভর্তি হতে পারবা। অথবা কেউ যদি চাও যে ভাই আমি সরাসরি ওয়েবসাইটে ভর্তি হব, মানে আলটিমেটলি পেজে মেসেজ দিলে তোমাকে এই ওয়েবসাইটেই যাইতে বলা হবে। তো কেউ যদি ডিরেক্ট যেতে চাও, কোনো ঘুরপ্যাচে ভর্তি না হয়ে যদি সরাসরি ভর্তি হতে চাও, গুগল ক্রোম তোমার ফোনে বা পিসিতে বা ল্যাপটপে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, সেই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে তুমি এই ওয়েবসাইটে চলে যাবা। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এখানে, এবং এটাতেই আমরা আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে যত আর্কাইভ ক্লাস আছে সবগুলা ক্লাস তুমি স্পিড দিয়ে দেখতে পারবা। 2x স্পিড, 1.5x স্পিডে এই ওয়েবসাইটেই সব দেখতে পারবা আর কি। এটা আমাদের ওয়েব অ্যাপও। তো www.rtdslive.com এই ওয়েবসাইটে গেলেই তোমরা ভর্তি হতে পারবা। আর যদি কেউ কনফিউশন থাকো যে ওয়েবসাইট থেকে কিভাবে ভর্তি হবো, এই ওয়েবসাইটে যে একটু স্ক্রল করবা, একটু স্ক্রল করলেই নিচে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হইতে হয়, যেখানে অন্তর সাহা ভাই নিজে ভর্তি হয়ে দেখাইছে কিভাবে ভর্তি হইতে হয়, বুঝছো? তাহলে www.rtdslive.com এই ওয়েবসাইটে যে একটু স্ক্রল করলেই তুমি একটা ভিডিও পেয়ে যাবা, যেখানে অন্তর সাহা ভাইয়া হচ্ছে দেখাইছে কিভাবে ভর্তি হইতে হয়। ওই ভিডিওটা দেখে তুমি ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। আচ্ছা, আমি আমার অনুভূতিটা বলবো তার আগে জাস্ট একটা মিনিট আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে আমরা যে 14টা সহায়ক বই দিচ্ছি, এই সহায়ক বইগুলোকে তুমি কিভাবে কাজে লাগাইতে পারো। আমি একটা কমেন্ট দেখলাম যে ভাই 14টা বইকে আসলে আমি কিভাবে সবচেয়ে প্রিমিয়াম উপায়ে ব্যবহার করতে পারবো। বই তো কিনে রাখলে তো শুধু হবে না, তাই না? বই কিনে তুমি ফালায় রাখছো, তাহলে কি লাভ হইলো? কিভাবে করবা? প্রথম একটা কথা আমি সবসময় বলি, মতে মেডিকেল, হ্যাঁ মতে মেইন বই আগে পড়বা, তারপর হ্যাঁ ঠিক আছে, তারপর তুমি কি করবা? তারপরে হচ্ছে তুমি মূল বই, তার মানে ফার্স্টে আমাদের ক্লাস করার পর তোমাকে বইটা লাইন বাই লাইন ধরে আমরা পড়ায় দিছি এবং দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিছি, বইটা তুমি দাগায় ফেলছো। দেন তুমি কি করলা? দেন তুমি হচ্ছে মূল বই তোমার পড়া শেষ, আমাদের ক্লাস করছো, মূল বই লাইন বাই লাইন তোমার পড়া হয়ে গেছে। এরপরে যাবা তুমি স্টেপ 2, অনুশীলনী, মূল বইয়ের অনুশীলনের প্রশ্ন সলভ করবা। এরপরে তুমি যাবা হচ্ছে প্রশ্ন ব্যাংক। আমরা তোমাদেরকে মেডিকেলের প্রশ্ন ব্যাংক বইটা দিচ্ছি, একেবারে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ। আমাদের এই প্রশ্ন ব্যাংক থেকে সলভ করে ফেলবা বিগত বছরের মেডিকেল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। এরপর তুমি চলে যাবা আমাদের প্র্যাকটিস বুকগুলাতে, আমাদের ফিজিক্সের প্র্যাকটিস বুক, কেমিস্ট্রি প্র্যাকটিস বুক, বায়োলজি প্র্যাকটিস বুক থেকে তোমার যদি মন চায় তুমি আরও প্র্যাকটিস করলা। এরপরে তুমি আমাদের তোমাদেরকে আমরা পরীক্ষা নিব, ডেইলি এক্সাম হবে, সেই পরীক্ষা দিবা। সেই পরীক্ষাতে তুমি কি ভুল করছো সেই পরীক্ষার সলভ শিটে হচ্ছে ব্যাখ্যা সহ সব উত্তর দেওয়া থাকবে। তুমি সেই সলভ শিট থেকে মিলায় নেবা যে কোনগুলো আমার ভুল হইলো, এবং যেই টপিকগুলো ভুল হইলো সেই টপিকগুলো তুমি আবার বই থেকে হোক বা সলভ শিট থেকে হোক তুমি শিখে ফেলবা। এই স্টেপগুলো যদি অনুসরণ করো তাহলে তুমি একটা চ্যাপ্টার পারফেক্টলি পড়তে পারবে এবং আমাদের বইগুলোকে তুমি কাজে লাগাইতে পারবা। বুঝতে পারছো? এবং সাথে তোমাদের যদি মন চায় যে ভাই আমি বাসায় বসে ওএমআর দাগায় হচ্ছে প্র্যাকটিস করব, তার জন্যই যে আমাদের দা এক্স ফ্যাক্টর বইটাও আছে। এই বইটা শুধু বানানো হয়েছে বাসায় বসে 5000 প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে 5000 প্রশ্ন আছে, আর 5000 প্রশ্ন দাগানোর জন্য ওএমআর দেওয়া আছে এই বইয়ের মধ্যেই। বইয়ের সাথে একটা ওএমআর শিট পেয়ে যাবা, সেইখানে তুমি বসে সলভ করবে এবং পরে তুমি উত্তর দেওয়া আছে মিলায়া দেখবা। মানে সব ধরনের জিনিস আছে। তুমি জিকে একদম পূর্ণাঙ্গ গুছানো বই চাচ্ছ, এই বইটা পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে তুমি 10-এ 10 পাবা এই একটা বই পড়লে। সাথে তুমি প্র্যাকটিস করতে চাও, জিকে ইংলিশ মডেল টেস্ট আছে, জিকে ইংলিশ মডেল টেস্ট হচ্ছে বই আছে, এখানে 1000 প্রশ্ন আছে, সেই 1000 প্রশ্ন প্র্যাকটিস করার জন্য ওএমআরও দেওয়া আছে। দ্যাট মিনস তুমি জিকে একদম 10-এ 10 পাওয়ার জন্য আমাদের বইটা পড়ার পর যদি আলাদা করে প্র্যাকটিস করতে চাও জিকে ইংলিশ, এই যে আমাদের মডেল টেস্ট বই, ঠিক আছে? সেমভাবে ইংলিশের 2টা বই আছে, একটা গ্রামার, একটা হচ্ছে ভোকাবুলারি। তারপরে তুমি প্র্যাকটিস করতে চাইলে এই বই। সাথে আমরা স্টিল আরও আপডেটেড পিডিএফ দিব, আরও আপডেটেড তোমাদের ইংলিশে আরও প্র্যাকটিস শিট দিব। ইংলিশ বেশি প্র্যাকটিস করতে হয় তো আরও প্র্যাকটিস শিট দিব, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তোমরা অনেকেই দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার ভাই এত পড়ার তো আসলে সময় নাই। দেখা যাবে তুমি মূল বই পড়ছো, অনুশীলনী পড়ছো, প্রশ্ন ব্যাংক পড়ছো, তুমি আর প্র্যাকটিস বুক পর্যন্ত যেতে পারো নাই। এখন তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই আমি তাহলে প্র্যাকটিস বুক পর্যন্ত যেতে পারি নাই, তাহলে তো আমি মনে হয় তাহলে পরীক্ষা দিব না। না, এগুলা হচ্ছে সিঁড়ির মতো, কিন্তু এখানে ব্যাপার আছে। এই সিঁড়ির মধ্যে কিছু আছে মাস্ট, স্টার, মানে এইগুলো তোমাকে অন্তত করতে হবে যদি তোমার হাতে সময় কম থাকে। আমি ঠিক যেগুলোকে স্টার্ট দিয়ে দিচ্ছি সেই কাজগুলো হচ্ছে তোমাকে করতে হবে। হ্যাঁ, যেগুলোকে আমি স্টার্ট দিয়ে দিচ্ছি সেগুলো আলটিমেটলি দাঁড়াও, কলম এটা না, আচ্ছা সরি, আচ্ছা সেইটা তোমাকে করতেই হবে। যেমন মূল বই পড়তেই হবে, অনুশীলনী পড়তেই হবে, প্রশ্ন ব্যাংক
এটা তোমাকে মনে করা হচ্ছে যে তুমি করতেই হবে, এরপরে তোমার হাতে মনে করো সময় কম, সময় নাই, তাহলে তুমি প্র্যাকটিস বুকটা আপাতত স্কিপ করতে পারো। তুমি কিন্তু পরীক্ষা দিতে হবে মাস্ট। তোমার মনে হইলো যে ভাই আমি এগুলোর মধ্যে একটা মিস করে গেছি, হবে না, তোমাকে পরীক্ষা মাস্ট দিতেই হবে, বুঝতে পারছো? পরীক্ষা দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাইলে এই তো এগুলা হচ্ছে তো কথা। অনুভূতিটা বলার পরে মাইনুল একটু আয়, আমরা আচ্ছা। মোটামুটি শেষে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক তোর আছে, অনুভূতিটা ছোট্ট করে বল। আচ্ছা আমার অনুভূতিটা, আমার রেজাল্টের অনুভূতিটা আমি যদি এখন একটু ছোট্ট করে তোমাদেরকে বলি, এটা একটু বেশ আবেগপূর্ণ কথা। তো দিনটা ছিল হচ্ছে 10 অক্টোবর। 10 অক্টোবর আমরা পরীক্ষা দিছি 7 অক্টোবর, তো সবারই 10 অক্টোবর। সবারই 10 অক্টোবর, আসলে আমরা তো একই সাথে। তো মানে মেইন কাহিনী হয়েছে যে আমি 9 অক্টোবর থেকে শুনতেছিলাম যে রেজাল্ট দিবে। 9 অক্টোবর সারাদিন মানে ফেসবুকে গুজব ছড়ায় গেছে, আজকে রেজাল্ট দিবে, এখনই রেজাল্ট দিবে, 1 ঘন্টা পরে রেজাল্ট দিবে, 2 ঘন্টা পরে রেজাল্ট দিবে। ওই যে গুজব, তোমরা যেমন এই কয়েকদিনে লাইলাতুল গুজব চলছে, আমাদের এই সময় চলছিল। তো মানে আমি 9 অক্টোবর সারাটা দিন ওয়েস্ট করছি, এবং টেনশন, মাথায় টেনশন যে কই চান্স হবে বুঝতেছি না। 9 অক্টোবর চলে গেছে, ঠিক আছে, 9 অক্টোবর হচ্ছে চলে গেছে। এরপরে চলে আসলো 10 অক্টোবর। 10 অক্টোবর হচ্ছে তোমার সকাল থেকে সেম, আবার সেই একই গুজব, আজকে দিবেই, আজকে এখন দিবেই, আজকে রাত 12টায় দিবে, সরি দুপুর 12টায় দিবে, না একটু পরে বলতেছে 1টায় দিবে। এর একটু পরে শুনি যে আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী উনি নাকি লিফটে আটকা পড়ছে 10 অক্টোবর। এই নিউজ শোনার পরে মানে সবাই হাহা দিচ্ছে, এবং সবাই বলতেছে যেহেতু স্বাস্থ্যমন্ত্রী আজকে লিফটে আটকা পড়ে গেছে, তার মানে আজকে মনে হয় রেজাল্ট হবে। মেডিকেলের রেজাল্ট হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়, তো স্বাস্থ্যমন্ত্রী লিফটে আটকা পড়ছে, তাকে উদ্ধার করা হয়েছে 2 ঘন্টা পরে আর কি, নাকি অনেকক্ষণ পরে, এবং উনি অসুস্থ হয়ে গেছে এই কারণে। তো বলতেছে আজকে স্বাস্থ্যমন্ত্রীর যেহেতু এই অবস্থা, আজকে কোনোভাবেই রেজাল্ট দিবে না। এটা আমি শুনছি মনে করো দুপুর 3টা বা 4টায়। তো আমি হতাশ হয়ে গেছি, আমি বুঝে ফেলছি যে আসলে আজকেও মনে হয় রেজাল্ট দিবে না। খুব ফ্রাস্ট্রেটেড, কারণ 2 দিন ধরে শুনতেছি রেজাল্ট দিবে। তো আমার ওই দিন আমার একটা বন্ধুর বার্থডে ছিল, তো আমার ফোন দিছে, বন্ধু আজকে একটু ট্রিট আছে, চল একটু আয়, তোর কাছে নাচোস খাওয়াবো আর কি, ঠিক আছে। তো আমি মানে রেডি হয়েছি, রেডি হয়ে নাচোস খাইতে যাব, মানে ব্যাপারটা এরকম। হঠাৎ করে দেখি যে আমার একটা মানে বুয়েটের বন্ধু, এখন বুয়েটিয়ান, লাইক বুয়েট থেকে পাশ করে বেরোইছে, তো ওই বন্ধু আমাকে ফোন দিছে। আমি খালি ফোনটা ধরছি, ও বলে বন্ধু রেজাল্ট তো বের হয়ে গেছে মেডিকেলে। বিশ্বাস লিটারেলি হচ্ছে, আমি এটা শোনার পরে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়েছে। মানে আমি অনেকক্ষণ চেক করি নি, মাঝখানে 1-2 ঘন্টা চেক করি নাই, ভাবছি আজকেও রেজাল্ট দিবে না। তো এরপরে যেটা হয়েছে যে আমি তো পুরো হাত কাঁপাকাঁপি, আমি বন্ধুরে যে হ্যাঁ না বলবো তা না, সাথে সাথে ফোন দিছি কেটে, কারণ এখন আমার টেনশন শুরু হয়ে গেছে, বন্ধুর সাথে কথা বলার সময় নাই। আমি সাথে সাথে হচ্ছে ফোনটা কেটে আমি আমার কাঁপা কাঁপা হাতে আমার তৎকালীন যে একটা স্মার্টফোন ছিল ওইটা দিয়ে আমি ওই যে ওয়েবসাইটে, তোমরা যে ওয়েবসাইটটা দেখছো, ক্লিক করলাম। ফার্স্টে কিছু হইলো না, মানে ওই যে হ্যাং হয়ে গেছে, সবাই এখন মানে রেজাল্ট দেখার চেষ্টা করতেছে। পরে 2-3 মিনিট গুতাগুতি করছে, এবং এর মাঝখানে আরো 5টা কল আসছে 5 জন ফ্রেন্ডের কাছ থেকে। আমি বুঝছি যারা রেজাল্ট পেয়ে গেছে, ওরা এখন আমার রেজাল্ট জানতে ফোন দিচ্ছে। আবার ফেসবুকে ঢুকে দেখি আমার একটা বন্ধু ঢাকা মেডিকেলে হয়ে গেছে চান্স, পোস্টও দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ 74তম হয়ে গেছি। মুনতাসির আমার বন্ধু আর কি, মুনতাসির, ওর পোস্টও চলে আসছে। তো মানে এত টেনশন হইতেছিল। পরে 5 মিনিট পরে আমি যখন মানে ওয়েবসাইটে লগ ইন করতে পারছি অবশেষে, ঢুকে আমি মানে একদম নিচ থেকে দেখতেছি, আমি ঢেকে রাখছি, স্ক্রিনটা ঢেকে রাখছি যে আমি উপরেরটা দেখবো না, ভাবছি যে খুব বাজে কিছু হবে। নিচের থেকে আমি শুরু করছি, দেখলাম অ্যালটেড কলেজ। অ্যালটেড কলেজ হচ্ছে ঢাকা, এবং তখন আমি এত বোকা ছিলাম আমি বুঝতেছি না এটা ঢাকার কোন কলেজে দিছে। এটা সবাই, আমরা কেউই বুঝি নাই। আমি ভাবছি কি ঢাকায় তো 3টা, তখন 4টা ছিল, মুগদা সহ 4টা ছিল। আমি ভাবছি অ্যালটেড কলেজ ঢাকা বলতে কি আমি ঢাকার কোন কলেজে আসছে, সলিমুল্লাহ আসছে, ঢাকা মেডিকেলে আসছে, সোহরাওয়ার্দীতে আসছে, নাকি মুগদা আসছে, আমি বুঝতেছি না। মানে আমি বুঝি নাই ফার্স্ট অ্যালটেড কলেজ শুধু ঢাকা লেখা নিচের থেকে। তারপরে দেখলাম পজিশন, মানে একটু আরেক ধূপ উপরে উঠছে আর কি, বুঝছো, দেখি যে 85তম, ঠিক আছে। তারপরে দেখা বুঝলাম যে আচ্ছা তার মানে ডিএমসিতে পাইছে, কারণ এইটুকু অন্তত জানা ছিল, এত আমরা কম জানতাম না যে 200। আচ্ছা হাততালি দিচ্ছে আর কি ওরা আর কি, যাই হোক। তো না ভাই আমি ডিএমসিতে পাই নাই, যাই হোক। তো পরে এটা আমি সবার আগে নিউজ দিছি হচ্ছে আমার আম্মুকে, লাইক আমি আমার আম্মুর সাথে অনেক বেশি ক্লোজ। আমার আব্বু আমার সামনে বসা, আব্বু বলতেছে এই কইছে বল। আমি আব্বুরে না বললা ফার্স্টে অন্য রুম থেকে আগে ডাইকা নিয়ে আসছে আম্মুকে। মানে একটু ছেলেরা আসলে দেখবে একটু মার সাথে ক্লোজ একটু বেশি থাকে, ঠিক আছে, বাপকে একটু আমরা ভয় পাই আসলে। ভাবছি যে বাবা মাকে একসাথে বলবো, তো আম্মুকে অন্য রুম থেকে ডাইকা নিয়ে আসছে। ওই সময় আমাদের বাসা আবার মেহমান আসছিল, তো আম্মুকে ডাইকা নিয়ে আসছি, একটু আসো কথা আছে। তো তারপরে যখন বলছি যে এই যে, তারপরে দুজনের সামনে একটু নাটকীয় ভাবে বলছি যে তোমার ছেলে এখন ঢাকা মেডিকেলে পড়তেছে বা চান্স পাইছে।
এবং আমার আম্মু শুই না একটা খুশিতে হচ্ছে কান্না করে দিছে, আমার আব্বু হচ্ছে খুশিতে কান্না করে হচ্ছে আমাকে জড়ায় ধরছে। তারপরে আমার আব্বু আম্মু আমি তারপর আমরা হচ্ছে নফল নামাজ পড়ছি 2 রাকাত, এই তো। তারপরে হচ্ছে মিষ্টি কিনতে গেছে আব্বু, এই তো। এটা মোটামুটি অনুভূতি ছিল। বাট সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল যখন আমার আব্বু খুশিতে কান্না করে যখন আমাকে জড়ায় ধরা বলতেছে বাবা অনেক খুশি হয়েছি। ওই দিন আমার জীবনে প্রথমবারের মতো ফিল হয়েছে আমি আমার বাবাকে প্রাউড করতে পারছি, প্রাউড ফিল করাইতে পারছি। ওই অনুভূতিটা আসলে মানে আমার জীবনের আসলে মানে সবচেয়ে বেস্ট অনুভূতি যদি এখন পর্যন্ত কেউ যদি বলো। আমার বাবা এই পর্যন্ত 2 বার কান্না করছে। একবার হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে কান্না করছে, আরেকবার হচ্ছে এই গত বছর 22-এ যখন ডাক্তার হয়েছি, ডাক্তার হওয়ার পর যখন আব্বুরে বলছি তখন জড়ায় ধরে আরেকবার কান্না করছে। এই 2টা অনুভূতি আমার জীবনের সবচেয়ে বেস্ট অনুভূতি। এই 2বারই আমার মনে হয়েছে আমি আমার বাবাকে প্রাউড ফিল করাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই শোনো, কিভাবে যারা কোর্সে জয়েন করে ফেলছো তারা আজ থেকে ভদ্র হয়ে যাও, পড়ালেখা করো, ঠিক আছে? কোনো কথা নাই। আর 17 তারিখে আমার সাথে লাইভ আছে, আমি সবকিছু দেখাই দিব, সবকিছু বুঝিয়ে নিও। যারা ভর্তি হও নাই তারা 17 তারিখের আগেই ভর্তি হয়ে নাও। আর 20 তারিখে তোমাদের একটা পরীক্ষা নিব। পরীক্ষায় কেমন করতেছো এটার উপরে ডিপেন্ড করবে যে আসলে তোমাদেরকে আমরা কিভাবে পড়াবো, তাই না? তার একটা মোটামুটি আমরা একটা আইডিয়া করবো যে তোমরা কি অবস্থায় আছো, সেই হিসাবে আমরা তোমাদেরকে আরো কেয়ার নিব। ওকে ওকে, আমরা হচ্ছে এখন সবাই একসাথে মাইক্রোফোন হাতে নিব, ধরে আমরা বলবো এইচএসসি 25 গেট সেট গো। তোমরা হচ্ছে বাসায় বসে বসে বলবা, ঠিক আছে? এখানে আর কোনো ক্যামেরাম্যান নাই, ঠিক আছে? তো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিবা এটা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবা। মাঝখানে আচ্ছা, স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে গ্রুপে পোস্ট করবা। ওকে, ক্লিয়ার? ওকে, এটা খারাপ ব্যাপার, এখন বলা যাবে না। আচ্ছা, এই সবাই মাইক্রোফোন ধর। মাইক্রোফোন না, তোর হাত ধরতে। না, আচ্ছা ধর। হ্যাঁ, ঠিক আছে। তোর হাত খুঁজে পাচ্ছি না অন্তর। ওকে, তাহলে আমরা এখন তাহলে কি বলবো? তোমরা হচ্ছে ওই যে স্ক্রিনশট দিবা, মানে হচ্ছে ছবি তুলবা আর কি। আমাদের ছবি তোলার জন্য কেউ নাই, বুঝছো? তাহলে আমরা এখন কি বলবো? তোমরা একসাথে বলবো এইচএসসি 25 গেট সেট গো। ওকে, ঠিক আছে। ওরা মনে ছবি তুলতে পারি না, আরেকবার একটু ধর তোরা। আরেকবার একটু ধর, আরেকবার ধর না, আরেকবার ধর। ওরা ছবি তুলতে পারে না, আমি শিওর। এই সময় একটা ছবি তুলে না, বুঝছো? এই সবাই ভালো মতো থাকা। মাইক্রোফোনটা আমার হাতেই আছে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। টিল দেন, গুড বাই। ভালো করে পড়ো সবাই।